বোর্ড পরীক্ষায় 25টা এমসিকিউ যদি কমন পেতে চাও তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। 25টা না পেলেও অ্যাটলিস্ট 20টা এমসিকিউ ইনশাআল্লাহ তুমি শিওর কমন পাবা। তার জন্য তোমাকে এই 110+ এমসিকিউ ক্লাসটা করতে হবে। এখানে প্রায় আমি 110টার মতো এমসিকিউ সলভ করিয়েছি। এই ক্লাসটা করলেই তোমার জন্য এনাফ। বাট দেখো ভাই এখানে 99টা লিখে ফেলছি, একটা ভুল করে ফেলছি না, একটা পাপ করে ফেলছি না মিথ্যা বলে? তাহলে এই পাপের একটা প্রায়শ্চিত্ত করা উচিত। এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ভাইয়ার কেমিস্ট্রি কোর্সটাই তোমাদেরকে কমপ্লিটলি ফ্রিতে দিয়ে দিতেছি। কিভাবে ফ্রিতে অ্যাক্সেস করবা এই ক্লাসেরই মাঝখানের কোনো একটা অংশে ভাইয়া বলে দিব, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম যে এমসিকিউটা, টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কোনটি? এটা হচ্ছে কি ওলফ্রাম। এরকম এই যে সোডিয়ামেরটা নাট্রিয়াম, এসেনটা হচ্ছে স্ট্যানাম। সো এগুলো তোমরা সবগুলো হচ্ছে গিয়ে এই ছকটা মুখস্থ রাখবা যে কপারেরটা হচ্ছে ক্যাপরাম ছিল, ক্যালিয়াম ছিল, সিলভারেরটা আর্জেন্টের নাম ছিল, আর্জেন্টাম ছিল, তারপর টিনেরটা এই যেটা একটু আগে বলছি অ্যান্টিমনি এটা ছিল, গোল্ড হচ্ছে এইটা এবং এর উপরেই এটা দেওয়া ছিল। সো এগুলো তোমরা হচ্ছে গিয়ে মুখস্থ করে ফেলবা, কারণ একবার তোমার এই টাংস্টেনেরটা আসছে, তোমার সময় দেখা যাবে লেডেরটা আসছে, বা হচ্ছে গিয়ে তোমার পটাশিয়ামেরটা আসছে। সো যে কোনোটাই আসতে পারে, তোমরা এটা হুবহু ছকটা মুখস্থ রাখবা। নিউট্রনের প্রকৃত ভর কত? নিউট্রনের প্রকৃত ভর হচ্ছে গিয়ে এইটা, এন্ড এটার একটা ছক আছে বইয়ে, এই পুরো ছকটা তোমরা মুখস্থ রাখবা। এই ছকটা থেকেও এমসিকিউ আসার জন্য ইম্পর্টেন্ট এই ছকটা। দেন বলা আছে যে অ্যালুমিনিয়াম 3+ আয়নের কতটি ইলেকট্রন আছে? দেখো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 13। তার মানে এটাতে একটা নিরপেক্ষ যৌগতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে। পারমাণবিক সংখ্যা 13 মানে প্রোটন সংখ্যা 13, আর যেহেতু নিরপেক্ষ পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, তার মানে ইলেকট্রন সংখ্যাও 13। যেহেতু 3+, তার মানে হচ্ছে গিয়ে সে 3টা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে এখন আছে কয়টা? 10টা। তাহলে উত্তর হবে 10। এই যে এইখানে নিচে বাম পাশে নিচে পারমাণবিক সংখ্যা বুঝায়, উপরে ভর সংখ্যা বুঝায়, আর ভর থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা। কোন মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান? একটু আগে আমরা দেখছি যে কার্বনের ভর 23 থেকে পারমাণবিক সংখ্যা 11 বাদ দিলে নিউট্রন সংখ্যা আসে 12। পটাশিয়ামের ভর সংখ্যা হচ্ছে গিয়ে 39, পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 19, নিউট্রন সংখ্যা আসছে হচ্ছে গিয়ে 20। তাহলে আমাদের এটা মিলে নেই। ক্যালসিয়ামের পারমাণবিক ভর সংখ্যা 40, পারমাণবিক সংখ্যা 20, বিয়োগ করলে নিউট্রন সংখ্যা আসতেছে 20। তাহলে ক্যালসিয়ামেরটা মিলছে, যে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যার ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাহলে প্রোটনও 20টা, ইলেকট্রনও 20টা, আর এই যে একটু আগে ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে নিউট্রন সংখ্যা বের করছি, তাহলে সেইটাও 20টা। তাহলে এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবগুলো সমান কার ক্ষেত্রে? এই পটাশিয়ামের ক্ষেত্রে। তারপরে এই যে আয়রনের মৌলের নিউট্রন সংখ্যা কতটি? সো নিউট্রন সংখ্যা এই যে ভর থেকে এটা বাদ দাও, তাহলে যে 30 চলে আসছে, নিউট্রন সংখ্যা হচ্ছে গিয়ে 30টা। তারপরে H+ আয়নে কতটি নিউট্রন আছে? আমরা জানি হাইড্রোজেন হচ্ছে একমাত্র পরমাণু, মানে হাইড্রোজেন পরমাণু কোনো কি থাকে না? নিউট্রন থাকে না। তবে এটার যে আইসোটোপ গুলো থাকে, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এগুলোর হচ্ছে গিয়ে তোমার নিউট্রন থাকে। অ্যালুমিনিয়াম 3+ আয়নে কতটি প্রোটন রয়েছে? ভাই 3+ মানে হচ্ছে গিয়ে 3টা ইলেকট্রন ছেড়ে দিছে, এটার সাথে প্রোটন সংখ্যার কোনো সম্পর্ক নাই, তাই পারমাণবিক সংখ্যা 13, এইটা প্রোটন সংখ্যাও 13ই হবে। প্লাঙ্কের ধ্রুবকের মান কত? 6.626 × 10⁻34 হবে। হ্যাঁ, এটা এরকম হবে। তবে এককের দিকে খেয়াল রাখো, এই সিমিলার এমসিকিউটাই তোমাকে ভুল করায় দিবে। কিভাবে জানো? অপশন ক তে দিবে 6.626 × 10⁻34, এরপরে আস্তে করে এককটা চেঞ্জ করে দিবে, এখানে মিটার স্কয়ার দিয়ে গ্রাম পার সেকেন্ড দিয়ে দিবে। তুমি তো এই সংখ্যাটা দেখেই সুন্দর মতো দাগায় দিছো, আর রাইট অ্যান্সারটা থাকবে একদম এইখানে। তাই 6.626 দেখে আবেগে আপ্লুত হওয়া যাবে না, পুরো এককটা দেখে নিতে হবে। ঠিক আছে, একক দেখে শিওর হয়ে নিবা। তারপরে এল শক্তিতে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটে কোন শক্তিতে যাবে? আমরা জানি, ধরো এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায়, তখন তাকে শক্তি গ্রহণ করে আসলে যাইতে হয়। আর যদি সে নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথে আসে, তখন সে শক্তি বিকিরণ করে, মানে ছেড়ে দেয়। আর নিম্ন থেকে উচ্চতে যাইতে হলে তার শক্তি গ্রহণ করে যাইতে হয়। সো আমরা জানি এটা হচ্ছে গিয়ে কে, এটা হচ্ছে গিয়ে এল, এটা হচ্ছে গিয়ে এম। তো পটাশিয়াম বলছে এল শক্তিতে বিদ্যমান ইলেকট্রন শক্তি বিকিরণ ঘটিয়ে কোন শক্তিতে আসবে? বিকিরণ ঘটিয়ে মানে কি? ছেড়ে দিয়ে। এখন ছাড়ে কখন? যখন ও উচ্চ থেকে নিম্নতে আসে। তার মানে এল এর পরে নিম্ন কোনটাই আছে? কে আছে। তার মানে ও এল থেকে কে তে নেমে আসবে শক্তির বিকিরণ ঘটিয়ে, আর শক্তি গ্রহণ করে এল থেকে এম এ যাবে। সো এইটা হবে আসলে, এটা কে হবে, কে তে নেমে আসবে। তারপরে এম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আমরা জানি এটা হচ্ছে গিয়ে 18টা, কে এল এম এন। সো এখানে যে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে, সো এটাতে থাকে 2টা, এল এ থাকে 8টা, এম এ থাকে 18টা, এম এ থাকে 32টা। ঠিক আছে, সো এই যে আমরা এই সূত্র দিয়ে হচ্ছে গিয়ে এইটা বের করে থাকি আর কি, 2n² সংখ্যক।
তারপরে দেখো n ইজ ইকুয়াল টু 3 হলে কোন অরবিটালটি অসম্ভব। দেখো n ইজ ইকুয়াল টু 3 হলে আমরা জানি যে আমাদের l ইজ ইকুয়াল টু কত হয় 2 পর্যন্ত, অর্থাৎ n ইজ ইকুয়াল টু 3 হলে l ইজ ইকুয়াল টু 0 হয়, l ইজ ইকুয়াল টু 1 হয় এবং l ইজ ইকুয়াল টু 2 হয়। l ইজ ইকুয়াল টু 0 কার জন্য? s এর জন্য। l ইজ ইকুয়াল টু 1 কার জন্য? p এর জন্য। l ইজ ইকুয়াল টু 2 কার জন্য? d এর জন্য। এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এগুলো আমরা এইচএসসি তে পড়বো। সো তাহলে আমরা দেখি n ইজ ইকুয়াল টু 3 এর জন্য 3s সম্ভব, 3p সম্ভব, 3d সম্ভব, বাট 3f কি সম্ভব না। তাহলে আমার কোন অরবিটাল অসম্ভব? 3f অসম্ভব, বাট 3s 3p 3d সম্ভব। এই যে আমরা সেটা দেখলাম। সেম একইভাবে যদি বলতো n ইজ ইকুয়াল টু 2 এর জন্য কি কি সম্ভব, তাহলে আমরা জানি n ইজ ইকুয়াল টু 2 হইলে l ইজ ইকুয়াল টু হবে তোমার n-1 পর্যন্ত, তার মানে n-1 মানে কি 2-1, দ্যাট মিন্স 1 পর্যন্ত, এরকম হবে। তো সেটা হবে কি l ইজ ইকুয়াল টু 0 কার জন্য? s। l ইজ ইকুয়াল টু 1 কার জন্য? p এর জন্য। তাহলে 2s 2p আমরা কিন্তু এই দুইটি অরবিটালই দেখতে পাই। আমরা কখনো কি দেখি না? 2d দেখি না। কেন? কারণ n ইজ ইকুয়াল টু 2 এর জন্য l ইজ ইকুয়াল টু 2 হয় না, অর্থাৎ l ইজ ইকুয়াল টু 2 কার জন্য? d এর জন্য। সো এই জন্য আসলে এখানে 3f অসম্ভব হবে। সো এটা তোমরা অলরেডি এখানে দেখছো, এগুলো তোমরা এইচএসসি তে আরো ভালো মতো বিস্তারিত পড়বা। কোন অরবিটালে n ইজ ইকুয়াল টু 4 এবং l ইজ ইকুয়াল টু 2? তো n ইজ ইকুয়াল টু 4 আর l ইজ ইকুয়াল টু কার জন্য? p এর জন্য। তাহলে এটা হবে 4p। তো 4p কি এখানে আছে? কোনটি অরবিটালে n ইজ ইকুয়াল টু 4 এবং l ইজ ইকুয়াল টু 2? সো এখানে তো আসলে তোমার হচ্ছে গিয়ে 4p নাই। সো এইখানে তাহলে কোনটা হবে? l ইজ ইকুয়াল টু হবে, ওকে এখানে কারেক্ট অপশন আসলে তাহলে নাই, বাট l ইজ ইকুয়াল টু 2 কোন অরবিটালে n ইজ ইকুয়াল টু 4 এবং l ইজ ইকুয়াল টু 2, এটা কোন অরবিটালে পসিবল? আচ্ছা l ইজ ইকুয়াল টু 2 তো d এর জন্য, সরি ভাবে এটা দেখো ভাইয়া নিজে একটু আগে লিখছি, একটু আগে ভুলে গেছি। এই যে দেখো l ইজ ইকুয়াল টু 2, তাহলে এটা 3d হবে আর কি, আই মিন 4d হবে, এই যে এটা আর কি, কারণ এই যে n এর মান দিয়ে এই যে 4 আর হচ্ছে l ইজ ইকুয়াল টু 2 তো d এর জন্য, তাহলে এটা হবে 4d। সো আমি তো এটাই বলতেছি কি রে। ওকে এটাই যে এখানে যেটা একটু আগে আমরা তোমাকে দেখাইছিলাম, কোনটি F3+ আয়নের m শেলের ইলেকট্রন সংখ্যা? দেখো F এ ইলেকট্রন থাকে 2, 8, তারপরে আয়রনের ইলেকট্রন সংখ্যা কত? 26টা। তারপরে লাস্ট কক্ষপথের ইলেকট্রন কয়টা আছে? 2 আর 8 মিলে 10, 26টা হইতে 16টা লাগে, তার মানে m শেলে, এটা তো k, এটা তো l, এটা তো m, তাহলে ওর m শেলে 16টা ইলেকট্রন আছে। আর বলছে এটা হচ্ছে আয়রনের 3+ মানে কি? 3+ মানে হচ্ছে গিয়ে 3টে ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে 16 থেকে যদি 3টে ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এখানে কত হবে? এখানে হবে 13টা। তাহলে m শেলে কয়টা আছে? Fe3+ এর m শেলে কয়টা আছে দেখো তো? 13টা, তাহলে ইলেকট্রন হবে 13টা। তারপরে কোন অরবিটালে শক্তি অপেক্ষাকৃত কম? সো এইখানে অপেক্ষাকৃত শক্তি কম হবে, তুমি n+l এর মান বের করে দেখতে হবে। তো d হচ্ছে গিয়ে তোমার, এটা তো 3 আর d l এর মান d এর জন্য কত? 2, তাহলে এটা কত আসছে? 5। 4 আর p এর মান কত? 1, তাহলে এটা কত আসছে? 5। 5 + 0 এটাও কত আসছে? 5। 4 + f এর জন্য 3, এটা বেশি আসছে। সো f এর জন্য যেহেতু 3, তাহলে দেখো এই তিনটেই 5 আসছে, বাট শক্তির মান সবথেকে কম হবে কোনটা জানো? 3d এরটা। কেন? কারণ ওর n এর মানটা হচ্ছে গিয়ে ছোট, তাই ওর n এর মানটা 3, তাই এটার শক্তি হবে গিয়ে কম। দ্যাটস ইট। সো n + l এর মান যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে n এর মান যার ছোট তার শক্তি অপেক্ষাকৃত কম, ইলেকট্রন আগে সেখানে যাবে। সো এইটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে। দেখো 5s এর আগে 3d আছে, এই যে 3d, তারপরে 4p, তারপর হচ্ছে কি তোমার 5s। সো 3d এখানে হচ্ছে কি তোমার কম শক্তিশালী। তারপরে যে দেখো এখানে 4s এ আগে ইলেকট্রন যায়, বিকজ এটা কম শক্তিশালী, তাই 3d যায়। এটা জানি ব্যতিক্রম কত নাম্বার আসে। হাইড্রোজেনের কোন আইসোটোপে একটি মাত্র নিউট্রন আছে? এই যে একটু আগে আমি বলেছিলাম যে ডিউটোরিয়ামে, যে হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই, বাট ওর আইসোটোপে হচ্ছে কি থাকে, ডিউটোরিয়ামে একটা থাকে, ট্রিটিয়ামে 2টা থাকে। এই যে দেখো ডিউটোরিয়ামে নিউট্রন সংখ্যা 1টা, ট্রিটিয়ামে নিউট্রন সংখ্যা 2টা, আর এমনিতে হাইড্রোজেন বা প্রোটিয়ামে কোনো নিউট্রন আসলে নাই। তারপরে দেখো নিচের কোনটি ফ্লোরিনের একটি পরমাণুর ভর? আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র কি বলতো? আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে এই যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের যেই ভরটা সেটাকে, তো এটা হচ্ছে 1.66 × 10⁻²4। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ফ্লোরিনের বলছে, তো এখানে একটি পরমাণুর ভর থাকে আর কি, একটি পরমাণুর ভর। তো আমাদেরকে বলছে একটি পরমাণুর ভর বের করতে, তাহলে এখানে ফ্লোরিনের পরমাণুর ভর কত? 19। আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কি তোমার 19, আর এদিকে এইটা। সো আমরা যদি একটা পরমাণুর ভর বের করতে চাই তাহলে এই 1.66 × 10⁻24 এর সাথে আমার এইটা গুণ করে দিলেই আমার হচ্ছে কি হয়ে যাবে। সো আমরা যদি সেই কাজটা করতে চাই
সেটা আসবে আসলে 1.66 ইন্টু 10⁻⁻24 ইন্টু 19, সেটা আসছে 3.15 মানে 16 আমরা লিখতে পারি, এইটা আসছে। তারপরে দেখো ক্যালসিয়াম ফসফেটের আপেক্ষিক আণবিক ভর কত। ক্যালসিয়াম ফসফেট এটা আমরা শিখবো অধ্যায় 5-এ, যে ফসফেটের যোজনী 3 আর ক্যালসিয়ামের হচ্ছে কি 2, সেটা ফসফেটের সাথে বসবে। তাহলে ক্যালসিয়াম আমার হচ্ছে গিয়ে 40 ইন্টু 3, ক্যালসিয়ামের আসছে এইটুক পর্যন্ত 120, আর ফসফেটের ভর ফসফরাসের 31 আর হচ্ছে অক্সিজেনের 64। তাহলে 64 যোগ 31 ইন্টু 2 190, 190 যোগ 120 করলে আসে 310 ভর। সোজা কথা তুমি আণবিক ভর বের করবা, এই আর কি। তারপরে হচ্ছে কোনটির আপেক্ষিক আণবিক ভর বেশি। এখানে HCl এরটা হচ্ছে 36.5, কারণ ক্লোরিন 35.5 আর হাইড্রোজেন হচ্ছে কি 1, যোগ করলে 36.5। হাইড্রোজেন 1 ইন্টু 2 হবে, কার্বন 12 14 আর অক্সিজেন হচ্ছে কি 48। তাহলে এটা হচ্ছে 48 আর 14 52, এটা 62-র মতো আসবে কাছাকাছি, এই টাইপের কিছু একটা আসার কথা। নাইট্রিক অ্যাসিড হচ্ছে কি তোমার অক্সিজেন 48 আর নাইট্রোজেন হচ্ছে কি 14, সেক্ষেত্রে 52 62 আর এটা হচ্ছে তোমার 63-র মতো আসতেছে। তারপরে সালফিউরিক অ্যাসিড 98, এটা আমরা জানি। তাহলে আপেক্ষিক আণবিক ভর বেশি কার সেটা জানতে চাইছে, সালফিউরিক অ্যাসিডের। ব্রেন ক্যান্সার নিরাময়ে কোন আইসোটোপ ব্যবহৃত হয়। সো এটা আমরা জানি, যে দেখো এখানে কোনটার জন্য ব্যবহৃত হয় ব্রেন ক্যান্সার, এই যে ইরিডিয়াম 192, এটা হচ্ছে কি আসছে। সো আয়োডিন 13, এটা হচ্ছে থাইরয়েড ক্যান্সারের জন্য, লিউকেমিয়া। সো এগুলো সবগুলাই মনে রাখবা। তোমার এখানে এইটা আছে মানে যে তোমার পরীক্ষা এইটাই হুবহু আসবে, বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে গিয়ে ভাই আইসোটোপ থেকে এমসিকিউ আসবে, তার মানে এই রিলেটেড এমসিকিউ গুলো আপনি জেনে রাখেন। আর ঠিক তাই আমরা স্লাইডে এগুলো রাখছি, যারা বই থেকে পড়বা না তারা এখান থেকে হচ্ছে গিয়ে মুখস্থ করে ফেলবা, এখনই ক্লাসে মুখস্থ করে ফেলবা। সো এটার জন্য অ্যান্সার হচ্ছে গিয়ে এইটা। তারপরে আমাদের হচ্ছে গিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত, 2400 মেগাওয়াট। তো শুরুতে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে পর্যায় সারণীর অষ্টক সূত্র কে প্রদান করেন, এটা হচ্ছে নিউল্যান্ড। এছাড়া মেন্ডেলিফ, লেবোইশিয়ে, ডোবরেন কি করে আমরা সেটাও একটু জেনে নেই, যাতে ওদেরটা আসলে আমরা অ্যান্সার করতে পারি। লেবোইশিয়ে যেটা করে 1789 সালে মৌলিক পদার্থ সমূহকে ধাতু ও ধাতু এই দুই ভাগে আসলে ভাগ করেন, এবং ডোবেরাইনার ত্রয়ী সূত্র প্রদান করেন। ত্রয়ী সূত্রটা আমরা জানি যে 3টা মৌল হচ্ছে কি উনি নেয়, যেখানে প্রথম মৌল আর দ্বিতীয় মৌলের ভরের যোগফল, মানে ভরের যোগফলকে 2 দিয়ে ভাগ দিয়ে যে গড়টা আসে ওইটা হচ্ছে মাঝখানের মৌলটা হয় আর কি। এরকম ভাবে যেমন আমি বলতে পারি যে উনি ক্লোরিনের ভর নিছিলেন, আয়োডিনের ভর নিছিলেন, দুইটার ভরকে যোগ করে ভাগ দিয়ে দিয়ে উনি হচ্ছে ব্রোমিনের, মানে কাছাকাছি একটা ভর আসে ব্রোমিনের। এটা আমরা তোমাদেরকে একাডেমিক ক্লাসে ওটা দেখিয়েছিলাম। দেন নিউল্যান্ড হচ্ছে গিয়ে অষ্টক সূত্র প্রদান করেন, অ্যান্ড হেনরি মোসলে 1913 সালে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর প্রস্তাব করেন। সো দিস আর দ্য থিং। বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি আণবিক সারণ ছিল। 12টি আণবিক সারি ছিল এবং 8টি খাড়া এই যে কলাম ছিল, এবং উনি এটা আবিষ্কার করেন হচ্ছে 1869 সালে এটা করেন, এবং আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয় মেন্ডেলিফকে। এবং উনি 63টি মৌল নিয়ে আধুনিক পর্যায়ে প্রবর্তন করেছিলেন, এবং পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর। উনি যেই পারমাণবিক মানে পর্যায় সারণীটা দিয়েছিলেন তার। দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ মৌল কোনটি। আমরা জানি দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ মৌল হচ্ছে কি নিয়ন। দেখো এই যে দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ মৌল নিয়ন, তৃতীয় পর্যায়ে সর্বশেষ মৌল আর্গন। এরকম নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে কি কি সর্বশেষ মৌল থাকে গ্রুপগুলোতে, পর্যায়গুলোতে। ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত। ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 36। আমরা জানি আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, হিলিয়াম, তারপর হচ্ছে কি নিয়ন, তারপরে আর্গন, তারপরে ক্রিপ্টন, তারপরে জেনন এবং রেডন, এদের পারমাণবিক সংখ্যাগুলো তোমাদের মনে রাখতে হবে। 2 10 18 36 36, দেন হচ্ছে কি 54, দেন 86। সো এইটা হচ্ছে ক্রিপ্টনের। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত, 27। অ্যান্ড তোমার এখানে বাকি যে পারমাণবিক ভরগুলো আছে সেগুলো তোমার অবশ্যই জেনে রাখতে হবে। এখন অ্যালুমিনিয়াম দিয়ে আসছে, পরে অন্যগুলোও আসতে পারে। যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেরিলিয়াম, বোরন, দেন হচ্ছে গিয়ে তোমার ফ্লোরিন, তারপর হচ্ছে গিয়ে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে ক্লোরিন, তারপর হচ্ছে গিয়ে পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে আমাদের এখানে ম্যাঙ্গানিজেরটা, আচ্ছা এখানে আয়রনেরটা নেই, এই যে আয়রনেরটা। সো এগুলো মোটামুটি লাস্টের দিকে একটু কম আসে, শুরুর দিকে যেগুলো আসে ওগুলো আর কি ভাইয়া দাগাইছি। এগুলোর ভরগুলো একদম ছোটস্থ রাখতে হবে। পর্যায় সারণীর গ্রুপ 3-এ মৌলের সংখ্যা কতটি। পর্যায় সারণীর গ্রুপ 3-এ মৌলের সংখ্যা হচ্ছে 32টি। কেন জানো, গ্রুপ 3-এ এই যে 1টা 2টা, দেন এইখান থেকে একটা নতুন গ্রুপের সৃষ্টি হয়েছে, এই ল্যান্থানয়েড সিরিজ, তারপরে যে এখান থেকে আর একটা নতুন গ্রুপের সৃষ্টি হয়েছে। তো এইখানে টোটাল 14টা মৌল আছে, আর এই যে ল্যান্থানয়েড একটা 15টা।
আবার হচ্ছে গিয়ে তোমার এইখানে 14টা আছে, আবার এই যে অ্যাক্টিনয়েড একটা, তাহলে টোটাল 14 আর এক কত 15টা, 15 15 কত হলো 30, 31 32, এরা সবাই গ্রুপ 3-এর। তাহলে 32টা মৌল মিলছে। কিভাবে গ্রুপ 3-এ 32টা মৌল আছে, দ্যাটস ইট। এবার দেখো কোন গ্রুপে মৌলের সংখ্যা কম। আর তোমার গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত মৌলের সংখ্যা হচ্ছে গিয়ে 4টা করে মৌল থাকে। এই যে মৌলের সংখ্যা 4টা কোন গ্রুপে, গ্রুপ 4 থেকে 12। তো আমাদের গ্রুপে 4 থেকে 12-র মধ্যে কোন গ্রুপটা আছে, শুধু 12 আছে, এই জন্য আমি 12 দাগাইছি। এছাড়া গ্রুপ 1-এ আমাদের কয়টা মৌল আছে, গ্রুপ 1-এ 7টা মৌল, গ্রুপ 2-এ 6টা মৌল, গ্রুপ 3-এ সব থেকে বেশি মৌল, ঠিক আছে, সব থেকে বেশি। আর এগুলো হচ্ছে গিয়ে সব থেকে কম 4 থেকে 12। তারপরে গ্রুপ 13 থেকে 17-তে 6টা করে মৌল আছে, গ্রুপ 18-তে 7টা করে মৌল আছে, অর্থাৎ গ্রুপ 1 এবং 18-তে 7টা মৌল, 2 আর 13 থেকে 17-তে আমাদের 6টা করে মৌল, দ্যাটস ইট। এই জন্যই এই যে গ্রুপ 14 থেকে 12 এগুলো আমাদের কি থাকে দেখো তো, এখানে এই যে এই জায়গাটা ফাঁকা থাকে। এই জন্য পর্যায়ে 2 3-এর ক্ষেত্রে যখন 2-এর বেশি ইলেকট্রন থাকে তখন আমরা ইলেকট্রন বিন্যাসের পরে কত যোগ করি, গ্রুপ সংখ্যা নির্ণয়ের জন্য 10 যোগ করি লাস্ট কক্ষপথের ইলেকট্রনের সাথে। বলছে ল্যান্থানাইড সারির মৌল কয়টি, আমরা একটু আগে দেখেছি ল্যান্থানাইডে অ্যাক্টিনাইডে 15টা করে আসলে মৌল থাকে। তারপরে ল্যান্থানাইড হচ্ছে তোমার 57 থেকে 71 পর্যন্ত পারমাণবিক সংখ্যা, আর অ্যাক্টিনাইডে 89 থেকে 103 পর্যন্ত পারমাণবিক সংখ্যা। কোন মৌলদ্বয় পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থান করে, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা পর্যায় সারণীর গ্রুপ 2-এ অবস্থান করে, কারণ এই যে বেরিলিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম, স্ট্রনসিয়াম, এইভাবে হচ্ছে গিয়ে যায়। সো আচ্ছা, স্ট্রনসিয়াম তারপরে হচ্ছে গিয়ে বেরিয়াম, আর কি আগে স্ট্রনসিয়াম হবে এরকম। তারপরে বোরন কার্বন তো একই গ্রুপে না, বোরন কার্বন হচ্ছে আলাদা একই পর্যায়ে পড়ে আসলে। দেন সোডিয়াম ক্যালসিয়াম, সোডিয়াম আর ক্যালসিয়াম একই পর্যায়ে পড়ে, সরি আলাদা আলাদা হচ্ছে পর্যায়ে আছে, একই পর্যায়ে না, এবং আলাদা গ্রুপেও পড়ে। তারপর হচ্ছে গিয়ে অক্সিজেন ফ্লোরিন, এরাও হচ্ছে গিয়ে তোমার একই পর্যায়ে বাট নট একই গ্রুপে। তো সেক্ষেত্রে আমাদের বোরন আর ম্যাগনেসিয়াম হচ্ছে একই গ্রুপে পড়ে। আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থান করে, এটা আমরা সবাই জানি চতুর্থ পর্যায়ে। কিভাবে জানি, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানি যে আয়রনের পারমাণবিক সংখ্যা কত বলতো, আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 26। তাহলে আয়রনের যে 26 আছে সেখানে আমরা জানি 3p6 পর্যন্ত 18টা মৌল হয়। তারপরে ইলেকট্রন কই যায়, 3d-তে না গিয়ে আগে 4s-এ যায়, 4s ফিল আপ করে দেন বাকি 6টা মৌল কোথায় যায়, 3d-তে যায়। তাহলে 3p6 18 24 26, তাহলে 4টা শক্তি স্তর লাগছে, তাই আমাদের এটা চতুর্থ পর্যায় পর্যন্ত যায়। আর যদি গ্রুপ সংখ্যা বলতো তাহলে আমরা এই দুইটা যোগ করে দিতাম, 6 আর 2 8, তাহলে গ্রুপ হইতো কত 8। আয়রনটা এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, আয়রনের পর্যায় সারণীতে অবস্থানটা। যদি ধরো আমরা যদি বলি যে অক্সিজেন কয়টা কক্ষপথ লাগে বলো তো, 1s² 2s², 2p6, এই যে 2টা কক্ষপথ লাগছে, তাই এটা হচ্ছে পর্যায় 2। আবার আমি যদি বলি যে ধরো সালফার, তাহলে 1s², 2s², 2p6, 3s2, 3p4, তাহলে এই যে দেখো 3 নাম্বার কক্ষপথ পর্যন্ত ইলেকট্রন গেছে, তাই সালফারের পর্যায় হবে কত 3। সো এখানে 4 নাম্বার পর্যন্ত গেছে, 4টা কক্ষপথ লাগছে, তাই আমার পর্যায় হচ্ছে গিয়ে কত 4। দেন এখানে আছে ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত। আমরা জানি পর্যায় সারণীর লাস্ট কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই হয় গ্রুপ সংখ্যা। তো সেই হিসেবে গ্রুপ সংখ্যা হওয়ার কথা 3, কিন্তু আমরা জানি গ্রুপ 2 আর 3-এর ক্ষেত্রে যদি 2-এর বেশি ইলেকট্রন থাকে সেক্ষেত্রে আমরা 10 যোগ করি, তাহলে 10 যোগ 3 আসছে আমার 13, তাহলে গ্রুপ হবে কত বলতো 13। তারপরে বলছে কোনটির ধাতব ধর্ম বেশি। এখানে আমরা জানি ধাতব ধর্ম, পারমাণবিক ভর আর ধাতব ধর্ম একইভাবে হচ্ছে গিয়ে তোমার আবর্তিত হয়। সো আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে পারমাণবিক সংখ্যা বাড়ে, একইভাবে ধাতব ধর্মও বাড়ে। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে পারমাণবিক আকার কমে, একইভাবে ধাতব ধর্ম বাড়ে, বাকিগুলো উল্টা হয়। যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎচুম্বকতা, এদিকে এগুলো বাড়ে, নিচের দিকে কমে। সো ধাতব ধর্ম বেশি কোন দিকে, দেখো এগুলো সবই গ্রুপ 2 এর মৌল। তো আমি কি বলছি, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে ধাতব ধর্ম কি হয়, ধাতব ধর্ম বাড়ে। তাহলে আমাদের এখানে বেরিলিয়াম আছে গ্রুপ 2 এর, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম আছে, তারপরে ক্যালসিয়াম আছে, তারপরে স্ট্রনসিয়াম আছে। তাহলে সব থেকে বেশি ধাতব ধর্মের স্ট্রনসিয়ামের, কারণ সব থেকে বেশি নিচে। তারপর নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি। আমরা জানি উপর থেকে নিচের দিকে কি পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, আর এদিকে হচ্ছে গিয়ে কি কমে। তাহলে আমরা দেখি তো সোডিয়াম, সোডিয়ামের পাশেই আছে হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে গিয়ে এরা হচ্ছে গ্রুপ 3 এর। আবার এই সালফার ক্লোরিন এরা সবাই একই পর্যায়ের মৌল। তুমি সেটা ইলেকট্রন, তুমি যদি না বুঝো এটা একই পর্যায়ের মৌল, তোমাকে আসলে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে। বাট কারণ এমসিকিউ আসলে কনসেপ্ট বা বেসিকের খেলা,
তুমি যদি এগুলো আলাদা করে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হয় তাহলে তুমি ডেফিনেটলি 1 মিনিটের মধ্যে বলতে পারবা না। সো এগুলো আমাদের পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে মুখস্থ, আর তোমাদের ম্যাক্সিমামেরই আসলে এরকম অবস্থা হবে। যাদের মুখস্থ নাই আপনাদের হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস করে তারপরে বুঝতে হবে যে এরা সবাই পর্যায় 3-এর মূল। সো আমরা জানি সবাই পর্যায় 3-এর মূল, আর আমরা জানি বাম থেকে ডানের দিকে গেলে কি হয়, কি হয়, পারমাণবিক আকার কমে। তো আমাদের বলছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম। সো এইখানে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি আমাদের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম হবে কার, এই আর তার থেকে বড় কথা হলো সব আয়ন দেওয়া আছে, আরো একটা পেইন। সো এদিকে সব থেকে বেশি পারমাণবিক ব্যাসার্ধ হবে আসলে সোডিয়ামের। তো সেই ক্ষেত্রে আমাদের এটা সোডিয়াম প্লাস হওয়ার, আচ্ছা এটা সোডিয়াম প্লাস, আর এটা হবে কি ম্যাগনেসিয়াম 2 প্লাস, এটা হবে সালফার 2 মাইনাস বলছে, ক্লোরাইড মাইনাস বলছে। সো ক্লোরাইড মাইনাস মানে হচ্ছে গিয়ে 18টা মৌল 18টা ইলেকট্রনকে 16টা প্রোটন টানবে, তারপরে ক্লোরিন হচ্ছে গিয়ে 18টা ইলেকট্রনকে 17টা প্রোটন টানবে। সো এগুলো আগের মতোই আছে। আর এখানে দেখো 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানবে, এখানে 10টা ইলেকট্রনকে টানবে কে, 11টা প্রোটন। অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে যে 11 জন 10 জনকে যত বেশি জোরে টানতেছে 12 জন 10 জনকে আরো বেশি জোরে টানতেছে। তো এখানে সব থেকে তোমাকে বলছে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম কার। সো ওই হিসেবে তুমি নিজেই চিন্তা করে দেখো, এই এখানে 11 জনকে টানতেছে হচ্ছে গিয়ে 11 জন 10 জনকে টানতেছে, এখানে 12 জন 10 জনকে টানতেছে। তো এগুলো একটু কম্পারেটিভলি বড় হবে। সো এগুলো যদি আয়নের, তাই আসলে তুমি নর্মালি চিন্তা ভাবনা করতে পারবা না। এখানে সব থেকে কম হবে ম্যাগনেসিয়াম 2 প্লাসেরটা, ঠিক আছে? এটা একটু বুঝো, হ্যাঁ? তোমরা যারা আয়ন পারমাণবিক শক্তি পারমাণবিক আকারের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা বুঝতেছো যে নিরপেক্ষ পরমাণুতে তোমার 11টা প্রোটন 11টা ইলেকট্রন থাকে, বাট এখানে একটা ইলেকট্রন চলে গেছে, তাই 11 জন মিলে 10 জনকে আকর্ষণ করলে তোমার নিউক্লিয়াস থেকে লাস্ট কক্ষপথের দূরত্বটা একটু কাছে চলে আসবে। এই ক্ষেত্রে আরো বেশি কাছে চলে আসবে, কারণ এখানেও 10টা ইলেকট্রনকে টানতেছে, এখানেও 10টা ইলেকট্রনকে টানতেছে, বাট এখানে 11 জন টানতেছে, এখানে 12 জন টানতেছে। তাহলে 11 জন মিলে যদি 10 জনকে পিটায় আর 12 জন মিলে যদি 10 জনকে পিটায়, তাহলে কোন 10 জন বেশি মাইর খাবে? এই 10 জন বেশি মাইর খাবে না, কারণ ওদেরকে বেশি মানুষ মিলে পিটাইতেছে। আর এখানে এনাফ পরিমাণ প্রোটনের থেকে ইলেকট্রন সংখ্যা বেশি, তাই ওরা অত জোরে টানতে পারতেছে না। তো হিসাবে আণবিক শক্তি এদিকে একটু কম হওয়ার কথা, বাট এরা যেহেতু ক্যাট অ্যানায়ন, আমরা জানি অ্যানায়নের আকৃতি বেশি হয়, এটা মনে রাখো, ঠিক আছে? অ্যানায়নের আকার বড় হয়, ধরো অক্সিজেন 2 মাইনাস অক্সিজেনের থেকে বড় হবে, কিন্তু ম্যাগনেসিয়াম প্লাসের থেকে আসলে বড় হবে, এরকম। সো অ্যানায়নের আকার বড় হয় আর ক্যাটায়নের আকার ছোট হয় নিরপেক্ষ পরমাণু থেকে, এটা তোমরা মনে রাখবা। সো এই যে এই আয়ন দেখে এইদিকে কম হওয়ার কথা, সেই হিসেবে ক্লোরিন হওয়ার কথা ছিল, বাট এইগুলো কিন্তু সব আয়ন, তাই এখানে আসলে যুক্তিতর্কে ম্যাগনেসিয়াম 2 প্লাস হয়। তারপরে দেখো কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট, এটা অলরেডি আমরা দেখেছিলাম না, নিচের কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। আচ্ছা এইটা আরেকটা, তো এইখানে আছে সোডিয়াম, এটা আমরা পড়েছি কোন ক্যাটায়নটির আকার সব থেকে ছোট। তো এখানে সোডিয়াম আছে, সোডিয়ামের নিচে পটাশিয়াম আছে, তারপরে সোডিয়ামের পাশেই ম্যাগনেসিয়াম থাকে, তার পাশেই অ্যালুমিনিয়াম থাকে। এইবার দেখো বলছে সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস, তার মানে সোডিয়াম প্লাসের জন্য 3টা কক্ষপথ থাকার কথা, বাট একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে এখন কক্ষপথ হবে কয়টা? কক্ষপথ হবে 2টা। ঠিক পটাশিয়ামের জন্য 4টা কক্ষপথ হওয়ার কথা, বাট একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে কক্ষপথ হবে 3টা। স্টিল এই পর্যায়ের মধ্যে পটাশিয়াম বড়, বাট আমাদের বলছে আকার সবচেয়ে ছোট হবে কার? পটাশিয়াম যেহেতু সব থেকে বড়, ও আগেই লিস্ট থেকে বাদ। এবার এদের মধ্যে কাহিনী কি ভাই, আমি যত এইদিকে যাব আকার তত ছোট হবে, আর সেটাই আমার দরকার। তাহলে সেই হিসাবে আমার অ্যালুমিনিয়াম ছোট হওয়ার কথা, তো এটা একটা প্লাস, এটা 2টা প্লাস, এটা 3টা প্লাস। তার মানে যেটা বুঝলাম, এখানেও 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে, এখানে 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে, এখানে 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে। তাহলে 11 জন মিলে 10 জনকে যদি মারে আর 13 জন মিলে যদি 10 জনকে মারে, কারা বেশি মাইর খাবে? ওরা বেশি মাইর খাবে, অর্থাৎ এদের প্রতি আকর্ষণ বেশি, আর আকর্ষণ বেশি মানে টাইনা কাছে নিয়ে আসবে, লাস্ট কক্ষপথে আকার ছোট হয়ে যাবে, তাই ওর আকার সব থেকে ছোট হবে অ্যালুমিনিয়াম 3 প্লাস। দেন নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? আমরা জানি আয়নীকরণ শক্তি এদিকে কি হয়, এদিকে হচ্ছে গিয়ে বাড়ে, আর একই গ্রুপের উপর থেকে নিচে কমে, আর পর্যায়ের বাম থেকে ডানে বাড়ে। তাহলে সোডিয়াম গ্রুপ 3-এর, তার নিচে আছে পটাশিয়াম, পটাশিয়ামের পাশে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের পাশে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম। তো বলছে আয়নীকরণ শক্তি বেশি কার? তাহলে আমরা জানি নিচের দিকে কমে, তাহলে এরা নিচে আছে, এদেরগুলা কম, এরা আগেই লিস্ট থেকে বাদ। এই দুজনের মধ্যে বেশি হবে কার? ম্যাগনেসিয়ামের, কারণ সে ডান পাশে আছে। তাই এইটা হইতেছে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? সো এইবার আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে কোন মৌলটির ইলেকট্রন আসক্তি বেশি। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি বেশি বললে এখানে সেম, এইদিকে ইলেকট্রন আসক্তি কি বাড়ে, এইদিকে কি
কমে। তাহলে এইখানে হচ্ছে তোমার বেরিলিয়াম, এখানে হচ্ছে গিয়ে তোমার বোরন, এখানে হচ্ছে তোমার আচ্ছা এগুলা সব একই, এই পাশে এইদিকে বাড়ে ডানে, আর এগুলো হচ্ছে সব একই পর্যায়ের। বেরিলিয়াম, বোরন, তারপর থাকে কি কার্বন, তারপর থাকে নাইট্রোজেন, তারপর থাকে অক্সিজেন। বাট আমাদের অপশনে কার্বন নাই, বাট আমরা একটু বুঝে গেছি ভাই সবাই একই পর্যায়ের। সবাই একই পর্যায়ে রইলে সবার ডান দিকে যে থাকে তারটা বাড়ে, কারণ এদিকে বাড়ে তারটা বেশি হবে, তাহলে ডানে কি আছে অক্সিজেন, তাহলে আমাদের এখানে উত্তর হবে অক্সিজেন। তারপরে বলা হয়েছে নিচের কোন মৌলটি তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি? সেম, তড়িৎ ঋণাত্মকতাও এইদিকে বাড়ে আর হচ্ছে নিচের দিকে কি কমে। তাহলে আমরা দেখতে পাই ম্যাগনেসিয়াম, তার পাশে পাশে আছে অ্যালুমিনিয়াম, আর এই পর্যায়ের মূল হচ্ছে গিয়ে ক্লোরিন, আর নিচে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম। তাহলে সেই হিসেবে নিচের দিকে কমে, ক্যালসিয়াম আগে এই বাদ, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, এদের মধ্যে সবার ডানে যে সেটা হচ্ছে কি ক্যালসিয়াম, তাহলে ওরটা হবে গিয়ে বাড়ে, তাহলে ক্যালসিয়াম হবে। আর এমনিতেও গ্রুপ 17 এর মৌলগুলো অনেক বেশি তড়িৎ ঋণাত্মক হয়। আর তোমরা জানো সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে ফ্লোরিন, তড়িৎ ঋণাত্মকতার মান কত 4। হ্যাঁ কিন্তু গ্রুপ 17 এর সবার এক নম্বর মৌল, প্রথম মৌলটা কিন্তু ফ্লোরিন। সো সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে গিয়ে ফ্লোরিন, যার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে গিয়ে 4। ক্লোরিন হচ্ছে কি 3.5 এর কাছাকাছি। নিচের কোন যৌগটি রঙিন হয়? আমরা জানি অবস্থান্তর মৌলের যৌগগুলো হচ্ছে গিয়ে রঙিন হয়। এখানে সোডিয়াম, ক্যালসিয়াম কোনোটাই অবস্থান্তর মৌল না, আয়রন হচ্ছে গিয়ে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল শর্ত দুইটা, যে তোমারকে ডি অরবিটাল মৌল হইতে হবে, ডি ব্লক মৌল হইতে হবে। ডি ব্লক মৌল মানে কি? লাস্ট ইলেকট্রন ডি অরবিটালে যায়। আমরা দেখি 3p6 এর পরে ইলেকট্রন আগে 4s এ যায়, দেন আমার 3d তে আসে। এই যে লাস্ট ইলেকট্রন ডি তে আসছে, এটাকে বলা হয় ডি ব্লক মৌল। আর সুস্থিত আয়নে তোমার ডি অরবিটাল অপূর্ণ থাকতে হয়, মানে 1 থেকে 9 হইতে হবে। তাহলে 2+ হচ্ছে সুস্থিত আয়ন আয়রনের, 2+ মানে কি 4s চলে গেছে, এই যে 3p6 3d6 আছে। অ্যাজ এ রেজাল্ট হয় কি, এই যে ডি অরবিটালটা কি আমার অপূর্ণ না, তার মানে দুইটা শর্তই পূরণ করছে, তাই এটা একটা অবস্থান্তর মৌল। আর আমরা জানি অবস্থান্তর মৌল একাধিক যোজনী প্রদর্শন করে, এদের চৌম্বক ধর্ম আছে, এরা রঙিন যৌগ গঠন করে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। সো রঙিন যৌগ হবে আমার এই অবস্থান্তর মৌলটা। এটা তোমরা এইচএসসি তে পড়বা ইনশাআল্লাহ চ্যাপ্টার 3 তে। নিচের কোন গ্রুপে অবস্থান্তর মৌলগুলো বিদ্যমান? এই যে দেখো এখানে কোন গ্রুপের গুলোকে কি, ক্ষার ধাতুগুলো গ্রুপ 1-এ, মৃত্তিকা বা মৃৎক্ষারীয় ধাতু হচ্ছে গ্রুপ 2-এ, গ্রুপ 11-তে মুদ্রা ধাতু আছে, গ্রুপ 17 গুলোকে হ্যালোজেন মৌল বলি, 18 গুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলি, 3 থেকে 12 গুলোকে আমরা অবস্থান্তর মৌল বলি। তাহলে 1 কি ক্ষার ধাতু, এইটা না। 2 কি মৃৎক্ষার ধাতু, এইটা না। গ্রুপ 16 গুলাকে আমরা কি বলি? কিছুই বলি না। গ্রুপ 3 গুলাকে আমরা কি বলতেছি? অবস্থান্তর মৌল। তাহলে এখানে উত্তর হবে কি 3 থেকে 12-এর মধ্যে নরমালি আমার অবস্থান্তর মৌলগুলো থাকে, বাট সবাই না। যেমন স্ক্যান্ডিনিয়াম গ্রুপ 3, বাট এটা কি অবস্থান্তর মৌল না। জিঙ্ক কি 12-এর মধ্যে আছে, বাট জিঙ্কও কি অবস্থান্তর মৌল না, কারণ লাস্ট কক্ষপথে 3d0 আর এটা 3d0 থাকে, এটা 3d10 থাকে, একটা ফাঁকা একটা পূর্ণ। যাই হোক, যারা কনসেপ্টটা বুঝো, আমাদের একাডেমিক ক্লাসে যারা ছিল তারা তো অলরেডি জানো অবস্থান্তর মৌল এটা নিয়ে 20 মিনিটের ক্লাস নেওয়া যাবে। সো কোনটি মুদ্রা ধাতু? কোনটি মুদ্রা ধাতু? এখানে দেখো এই যে গ্রুপ 11 এর যে এই 3টে মৌল আছে, এগুলোকে হচ্ছে মুদ্রা ধাতু বলা হয়। তাহলে আমাদের এই যে এখানে সিলভারটা ম্যাচ করছে, তাহলে সিলভার হচ্ছে কি আমাদের এখানে মুদ্রা ধাতু। দেখো এখানে প্রথম এমসিকিউটাতে আমাদেরকে বলা আছে যে অক্সিজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কতটি? যোজ্যতা স্তর বলতে আমরা লাস্ট কক্ষপথকে আসলে বুঝে থাকি। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে গিয়ে 2 6, অর্থাৎ লাস্ট কক্ষপথে তার 6টা ইলেকট্রন আছে, তাই তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যাও হবে 6। আমরা দ্বিতীয় এমসিকিউ যদি দেখি, নিচের কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? অ্যালুমিনিয়ামের যোজনী 3, একটাই যোজনী। কপারের যোজনী হচ্ছে 1, তখন হচ্ছে এটাকে কিউ প্লাস বলা হয়, ধরো সিইউ প্লাস, আর সিইউ 2 প্লাস হলে তখন সেটাকে বলা হয় কিউপ্রিক, অর্থাৎ এটার দুইটা যোজনী। ক্যালসিয়ামের একটাই যোজনী 2, পটাশিয়ামের একটাই যোজনী 1, তাহলে আমাদের একাধিক যোজনী প্রদর্শন করলো কে? আসলে কপার, অর্থাৎ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করেছে। এরকম ফসফরাস, নাইট্রোজেন, তারপর হচ্ছে কি আমাদের লেড, আয়রন, এই মৌলগুলো রয়েছে। এর পাশাপাশি এই যে দেখো সালফার, তারপরে কার্বন এবং কপার, ফসফরাস এরাও রয়েছে। এরাও আসলে একাধিক যোজনী প্রদর্শন করে থাকে। তোমার পরীক্ষায় হয়তো বা কপার না দিয়ে আয়রন দিতে পারে, সালফার দিতে পারে, বা নাইট্রোজেন, ফসফরাস দিতে পারে। তাই আমাদের কপার ছাড়াও কারা কারা আসলে একাধিক যোজনী বা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে সেটাও জেনে রাখতে হবে। কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? সক্রিয় যোজনী বলতে বোঝায় যে দেখো কপারের, আমরা একটু আগে কপারের দুটো যোজনী দেখেছিলাম, 1 এবং 2। আমরা যখন কিউপ্রাস ক্লোরাইড দেখি এই জায়গাটাতে কপারের যোজনী 1, আমরা যখন কিউপ্রিক ক্লোরাইড দেখি এই জায়গাটাতে কপারের যোজনী 2। এই যে কোন যৌগে কপারের কত যোজনী অ্যাক্টিভ আছে ওইটাকে আমরা বলছি আসলে সক্রিয় যোজনী। এইটা যদি বুঝতে কষ্ট হয় আরেকটা দেখো,
ফেরাস ক্লোরাইড, এইখানে আয়রনের যোজনী 2 এবং ফেরিক ক্লোরাইড, এইখানে আয়রনের যোজনী আসলে 3। অর্থাৎ কোন যোজনীটা এই মুহূর্তে এই যৌগে অ্যাক্টিভ আছে সেটাকেই আসলে সক্রিয় যোজনী বোঝাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি দেখি আমাদের কার্বন মনোঅক্সাইডের সংকেত হচ্ছে সিও, তাহলে এই সিওতে কয়টা যোজনী, কার্বনের যোজনী আসলে কোনটা অ্যাক্টিভ, কারণ কার্বনের 2টা যোজনী 2 এবং 4। দেখো আমরা জানি যৌগে মৌলগুলোর মধ্যে যোজনী চেঞ্জ হয়। কার্বনের যোজনী হচ্ছে গিয়ে যদি 2 হয় তাহলে সেটা অক্সিজেনের সাথে বসবে, আবার অক্সিজেনের যোজনী যেহেতু 2 সেটা কার্বনের সাথে বসবে। যেহেতু দুজনের সাথে 2 আছে তাই আমরা সরলতমটা লিখতে পারি, জাস্ট দুজনকে 2 দিয়ে ভাগ দিলে সিও হয়, এবং এটাই হচ্ছে কার্বন মনোঅক্সাইডের সংকেত। তার মানে কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে গিয়ে 2। আমরা যদি কার্বন ডাই অক্সাইডের কথা চিন্তা করি, কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে গিয়ে 4, যেটা কিনা অক্সিজেনের সাথে বসেছে, আর অক্সিজেনের যোজনী 2 যেটা কার্বনের সাথে বসেছে। দুজনকে 2 দিয়ে ভাগ দিলে হয় কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী 4 এবং কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী আসলে 2। আশা করি বোঝাতে পেরেছি, তাই উত্তরটা হবে এখানে 2। কিউ প্লাস ক্লোরাইড যৌগে তামার যোজনী কত? একটু আগে বলেছি সেটা হবে 1 এবং সংকেতটা হবে কি এরকম। যদি এখানে কিউ প্রিক ক্লোরাইড দিত তাহলে সংকেতটা হতো এরকম এবং যোজনী হতো বেসিক্যালি 2। সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? কিছুক্ষণ আগে আমরা সক্রিয় যোজনী সম্পর্কে জেনেছি, এখন আমরা জানবো সুপ্ত যোজনী সম্পর্কে। সুপ্ত যোজনী মানে হলো মৌলের সক্রিয় যোজনী থেকে, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীর বিয়োগফল। যেমন আমরা দেখতে পাই সালফারের যোজনী 3টা, 2, 4, 6। হাইড্রোজেন সালফাইডে সালফারের যোজনী 2, সালফার ডাই অক্সাইডে সালফারের যোজনী 4, সালফার ট্রাই অক্সাইডে সালফারের যোজনী 6। এখন আমাকে যদি বলা হয় সালফার ডাই অক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী কত, তাহলে আমরা দেখব সালফারের সর্বোচ্চ যোজনী কত। সুপ্ত যোজনী মানে সূত্রটাই হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিবে। তাহলে সালফার ডাই অক্সাইডে আমরা সালফারের সক্রিয় যোজনী সর্বোচ্চ যোজনী কত? সালফারের সর্বোচ্চ যোজনী 6, আর সালফার ডাই অক্সাইডে সক্রিয় আছে কত? 4। তাহলে সর্বোচ্চ থেকে সক্রিয়টা বাদ দিলে আমাদের সুপ্ত যোজনী আসবে 2। তাহলে সালফার ডাই অক্সাইডে সালফারের সুপ্ত যোজনী 2। এখন যদি বলা হয় হাইড্রোজেন সালফাইডে সালফারের সুপ্ত যোজনী কত? সালফারের সর্বোচ্চ যোজনী 6, হাইড্রোজেন সালফাইডে সক্রিয় যোজনী 2, তাই সুপ্ত যোজনী হবে 4। সালফার ট্রাই অক্সাইডে যদি বলা হয় সালফারের সুপ্ত যোজনী কত, আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী 6, আর সালফার ট্রাই অক্সাইডে সক্রিয় আছে 6, তাই এইখানে সুপ্ত যোজনী হবে 0। সো এইভাবে আমরা আসলে সুপ্ত যোজনী নির্ণয় করতে পারি। যেমন আমাদের এখানে কার্বন মনোঅক্সাইডে যদি আমরা কার্বনের সুপ্ত যোজনী বের করতে যাই তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী কত? 4। কার্বন মনোঅক্সাইডে সক্রিয় আছে কত? 2। তাহলে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে যেটা আসবে সেটাই হবে সুপ্ত যোজনী। একইভাবে কার্বন ডাই অক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত? কার্বন ডাই অক্সাইডের সর্বোচ্চ যোজনী 4 এবং কার্বন ডাই অক্সাইডে সক্রিয় যোজনীও 4, তাই এখানে কার্বন ডাই অক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী হবে 0। আশা করি বোঝাতে পেরেছি। সুপ্ত যোজনীর এমসিকিউ গুলো অনেক ইম্পর্টেন্ট। ফসফেট আয়নের বা মূলকের যোজ্যতা কত? ফসফেট আয়নের সংকেত হচ্ছে PO3-। এই মূলকের ক্ষেত্রে বা আয়নের ক্ষেত্রে চার্জের সংখ্যাই তাদের যোজ্যতা হয়, তাই এখানে 3- আছে, এর যোজনী হবে 3। আমরা যদি দেখি নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক? ফসফেট ঋণাত্মক, কার্বনেট ঋণাত্মক, ফসফোনিয়াম এবং অ্যামোনিয়াম, এই দুইটা একটু মাথায় রাখবে। ফসফোনিয়াম এবং হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম, এরাই হচ্ছে গিয়ে এই যে তোমার ধনাত্মক যৌগমূলক। সো এছাড়া এদের যে চার্জ হবে, যেমন সালফেট 2-, তার মানে সালফেটের যোজনী হবে 2। তোমার কার্বনের 2-, কার্বনের যোজনী হবে 2। এই যে একটু আগে আমরা ফসফেটের 3- দেখলাম, তার যোজনী হচ্ছে কত? 3। সো এই জন্য আমাদের সংকেত এবং এদের যে চার্জ সেটা আসলে মনে রাখতে হবে। আমরা সংকেত মনে রাখতে পারলেই তাদের যোজনীটাও আসলে মনে রাখতে পারবো। পটাশিয়াম ডাইক্রোমেটের একটি অণুতে কতটি পরমাণু রয়েছে? পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত জানার প্রয়োজন আছে, K2Cr2O7। তাহলে পটাশিয়াম আছে 2টি, ক্রোমিয়াম আছে 2টি, অক্সিজেন আছে 7টি, টোটাল 11টি পরমাণু আসলে রয়েছে পটাশিয়াম ডাইক্রোমেটের একটি অণুতে। যদি বলা হতো 2টি অণুতে কতটি পরমাণু রয়েছে, সেক্ষেত্রে 11কে আমরা 2 দিয়ে গুণ করে 22 বানিয়ে ফেলতে পারতাম, বাট আমাদেরকে আসলে একটি অণু বলেছে তাই আমরা 11টি বলেছি। ঠিক একইভাবে আমাদেরকে এখানে বলা হয়েছে ক্যালসিয়াম ফসফেট যৌগে কতটি পরমাণু রয়েছে। ক্যালসিয়াম ফসফেটের সংকেত জানার প্রয়োজন আছে এটার জন্য। সো ক্যালসিয়ামের প্রতীক Ca, ফসফেটেরটা আমরা একটু আগে দেখলাম PO4,
এইবার এটা কি আসলে সংকেত? না, আমরা একটু আগেই বলেছি যৌগে মৌলগুলোর মধ্যে যোজনী এক্সচেঞ্জ হয়। ক্যালসিয়ামের যোজনী 2, ফসফেটের যোজনী 3, সেটা বসবে ক্যালসিয়ামের সাথে, আর ক্যালসিয়ামের যোজনী 2 সেটা বসবে ফসফেটের সাথে। তাহলে ক্যালসিয়াম হচ্ছে 3টা, ফসফরাস হলো এই যে এই 2 সহ 2টা, এবং অক্সিজেন হলো 4 দুগুণে 8টা। তাহলে 8 2 10 এবং 3 13। তাহলে ক্যালসিয়াম ফসফেট যৌগে মোট কতটি পরমাণু রয়েছে? 13টি পরমাণু রয়েছে। ঠিক একইভাবে ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়ামের প্রতীক এইটা, ফসফেটের প্রতীক হলো এইটা। ফসফেটের যোজনী 3 সেটা বসবে ম্যাগনেসিয়ামের সাথে, ম্যাগনেসিয়ামের যোজনী 2 সেটা বসবে ফসফেটের সাথে। ম্যাগনেসিয়াম রয়েছে 3টা, ফসফরাস 2টা, 4 দুগুণে 8, তাহলে এটাও হবে 13টি। তাহলে ম্যাগনেসিয়াম ফসফেট পরমাণুর সংখ্যা হবে 13টি। কোন যৌগটি গঠনের সময় অষ্টক নিয়ম মেনে চলে? আমরা এখানে দেখতে পাই যে ক্যালসিয়ামের লাস্ট কক্ষপথে ইলেকট্রন থাকে 2 8 8 এবং 2টি, এবং ফ্লোরিনের থাকে হচ্ছে গিয়ে গঠনের সময় অষ্টক নিয়ম মেনে চলে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 7, এবং ক্যালসিয়াম এই 2টা ইলেকট্রন আসলে ছেড়ে দেয়। ক্যালসিয়াম এই 2টা ইলেকট্রন ছেড়ে দেয় যাতে তার লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন হয়, কারণ এই 8টা ইলেকট্রন মানে হচ্ছে গিয়ে সে স্ট্যাবল ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তখন কি করে, 2টা ফ্লোরিন এরকম একটা একটা করে ইলেকট্রন নিয়ে তারা 7 থেকে 8 হয়ে যায়। তখন এটাও 8 হয়ে যায়, এইটাও 8 হয়ে যায়। তাহলে ফ্লোরিনও অষ্টক কাঠামো লাভ করলো, ক্লোরিনও অষ্টক কাঠামো লাভ করলো। এই জন্য আমাদের এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড যৌগটা, এটা হচ্ছে অষ্টক নিয়ম মেনে চলে। দেখো, আমরা অলরেডি জানি একটা মৌল যখন একা একা থাকে তখন সে আনস্টেবল থাকে। সে স্ট্যাবিলিটি অর্জন করার জন্য ইলেকট্রন দান করতে চায়, কাকে দিবে, কে কার থেকে নিবে, এরকম ছোটাছুটি করে। ঠিক একইভাবে তুমি যখন একা একা পড়াশোনা করতে যাও তখন তুমি ডিস্ট্রাক্টেড থাকো, তুমি কনফিউজড থাকো, তুমি র্যান্ডম পড়াশোনা করো, র্যান্ডম প্রিপারেশনটা স্টার্ট করো। তাই তোমার ভালো রেজাল্ট করার জন্য তোমার কনফিডেন্ট থাকতে হবে, র্যান্ডম পড়াশোনা না করে তোমাকে এক্সাম ফোকাসড পড়াশোনা করতে হবে, এবং কনফিউজড না থেকে রাইট স্ট্র্যাটেজিতে ক্ল্যারিটি সহকারে পড়াশোনা করতে হবে। আর তার জন্য রয়েছে আমাদের টিম তাণ্ডব, কারণ তুমিও মৌলদের মতো একা একা থাকলে আনস্টেবল থাকবে, বাট তোমার এই মুহূর্তে দরকার একটা স্টেবল এক্সাম ফোকাসড পড়াশোনা, আর সেটা তুমি পাবে আমাদের টিম তাণ্ডব সিস্টেমে। সেটা নিয়ে আমরা আসলে তোমাকে আরো লাস্টে বিস্তারিত বলে দিব। দেখো, নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে? পটাশিয়ামের লাস্ট কক্ষপথে ইলেকট্রন থাকে আসলে একটা। এই একটা ইলেকট্রন যদিও দিয়ে দেয় তাহলে ও আসলে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে এখানে, এবং ফ্লোরিন নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে, কারণ নিয়নের ইলেকট্রন বিন্যাস কি? নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 এবং 8, এইটা। সেক্ষেত্রে দেখা যায় আমাদের যে ফ্লোরিন পরমাণু আছে এই একটা ইলেকট্রন নিয়ে নিয়নের মতো হয়ে যায়, কিন্তু আমাদেরকে বলা হয়েছে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আমরা দেখতে পাই আমাদের ক নাম্বার অপশনের যে যৌগটা আছে সেটার মধ্যে পটাশিয়াম পরমাণু আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে, বাট ফ্লোরিন নিয়নেরটা লাভ করে। তার মানে এইটা উত্তর না। আমাদের প্রশ্ন অনুযায়ী দুইটাই নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে হবে। ক্যালসিয়াম সালফাইডেও সেম। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত? ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে এখানে 2 থাকে, এবং এই দুইটাও দিয়ে দিলে ও আর্গনের মতো কাঠামো লাভ করে। সালফাইড যদি 2টা নিয়ে নেয় তাহলে ও হচ্ছে গিয়ে ও আর্গনের মতো তখন ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে এইটা নিয়নের মতো হয় নাই, কারণ এখানে দুইজনেই আর্গনের মতো হয়েছে। ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়ামের লাস্ট কক্ষপথে যদি ও 2টা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে দেখো ও নিয়নের মতো কাঠামো লাভ করে। অক্সিজেন যদি এই 2টা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে 2 6 থেকে ওটা হয়ে যায় 2 8, তাহলে এইটাও নিয়নের মতো কাঠামো লাভ করে। অ্যাজ এ রেজাল্ট আমাদের উত্তর হবে এইটা, কারণ নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে? এই যে এইটা, এখানে ম্যাগনেসিয়াম অক্সিজেন দুইটাই নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। ক্যালসিয়াম হাইড্রাইডের কোন ধরনের বন্ধন বিদ্যমান? আয়নিক বন্ধন বিদ্যমান, কারণ ক্যালসিয়ামের লাস্ট কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, এই 2টা ইলেকট্রন যদি দিতে চায়, আর হাইড্রোজেনের দ্বিত্ব গঠনের জন্য একটা ইলেকট্রন দরকার। তাই এই একটা ইলেকট্রন এই হাইড্রোজেন নেয় আর একটা ইলেকট্রন এই হাইড্রোজেন নিয়ে ওরা দ্বিত্ব গঠন করে, আর ও হইতেছে এই 2টা থেকে মুক্তি পায়। এন্ড অ্যাজ এ রেজাল্ট ও ইলেকট্রন একবারে দিয়ে দিল, হাইড্রোজেন ইলেকট্রন একবারে নিয়ে নিল। এই যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন সেটাকে আমরা কি বলি? আয়নিক বন্ধন। তাই এই বন্ধনটি হবে একটি আয়নিক বন্ধন। একই টাইপের ব্যাখ্যা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রেও। আর আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাকে আমরা আয়নিক যৌগ বলে থাকি। কোনটি সমযোজী যৌগ? হাইড্রোক্লোরাইড হচ্ছে গিয়ে সমযোজী যৌগ। দেখো, এইখানেও আসলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন প্রয়োজন, ক্লোরিনের একটা ইলেকট্রন প্রয়োজন। অ্যাজ এ রেজাল্ট তারা শেয়ার করে, এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে সমযোজী যৌগ। ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত বুল, অ্যালুমিনাম, ম্যাগনেসিয়াম অক্সাইড আয়নিক যৌগ। PCl3 মানে ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগটিতে কয়টি মুক্ত ইলেকট্রন বিদ্যমান?
এটা মুক্ত ইলেকট্রন হবে। দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড, ট্রাইক্লোরাইড, এটা 5 হলে পেন্টাক্লোরাইড হইতো। ফসফরাসের লাস্ট কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, যোজ্যতা স্তরে 5টা ইলেকট্রন করে 5টা ইলেকট্রন অবস্থান করে, এবং আমরা জানি যোজ্যতা স্তরের যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো আসলে বন্ধনে অংশগ্রহণ করে। এবং ক্লোরিনের আমি জাস্ট একটা করে ইলেকট্রন লিখছি, ক্লোরিনের লাস্ট কক্ষপথে 7টি ইলেকট্রন থাকে, বাট আমরা সময়ের জন্য লিখতে চাইনি, বাট এখন লিখে দিচ্ছি যাতে তোমরা আরো ভালো মতো বুঝতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ফ্লোরিনের সাথে ফসফরাসের সাথে আমাদের 3টা ক্লোরিন, ফসফরাসের লাস্ট কক্ষপথের 5টা যে ইলেকট্রন আছে তার মধ্যে 3টা ইলেকট্রন 3টা ক্লোরিনের সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয়েছে। অ্যাজ এ রেজাল্ট এই যে ইলেকট্রনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ইলেকট্রনগুলোকে আমরা বলছি বন্ধন জোড় ইলেকট্রন। আর যেই ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করেনি তাদেরকে আমরা বলছি মুক্ত জোড় ইলেকট্রন। আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কয়টি মুক্ত জোড় ইলেকট্রন আসলে রয়েছে, সেক্ষেত্রে হবে একটি, কারণ মুক্ত কথার সাথে একটা জোর আছে, আর আমরা জোর মানে কি, জোর কি কখনো একা হয়, দুইজন মিলে হয়। তাই আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ফসফরাস ট্রাইক্লোরাইডে কয় জোড়া মুক্ত জোড় আছে, ফসফরাস ট্রাইক্লোরাইডে 1 জোড়া মুক্ত জোড় আছে। কয় জোড়া বন্ধন জোড় আছে, 3 জোড়া বন্ধন জোড় আছে, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। সো এখানে বলা হয়েছে কয়টি মুক্ত ইলেকট্রন থাকে। এখানে যদি 2 থাকতো আমি অপশন আসলে 2 দাগাইতাম, কারণ কয়টি বলা হয়েছে। বা যদি মুক্ত জোর বলতো তাহলে 1টি হইতো, বাট এখানে অপশন 2 নাই, সো উইল চুজ 1 বেসিক্যালি। তারপরেও এই প্রশ্নটা একটু কনফিউশন টাইপের, কোনো টিচার এটাকে 1 ধরেই, মানে মুক্ত জোর শব্দটা না থাকলেও তারা আসলে এটাকে 2টা হিসেবেই, মানে একটা হিসেবে কাউন্ট করবে, বিকজ এইভাবে আমরা ইউজ টু। এই ধরনের এমসিকিউ গুলাই, এই যে প্রশ্নের যে একটা ফাঁদ থাকে, এগুলো খুবই ট্যাকটিক্যাল। কেউ একজন চাইলে যুক্তি দিয়ে বলতে পারে এখানে কয়টি মুক্ত ইলেকট্রন বলা হয়েছে তাই 2টি বলা হবে। আবার কেউ বলতে পারে যে ভাই মুক্ত ইলেকট্রন তো আমরা জোর হিসেবে ইউজ করি, একটিও হতে পারে। সো আমরা মোটামুটি জোর হিসেবে, এখানে জোর বলা থাকুক বা না থাকুক, আমাদের দেশের যে কালচার সেখানে আমরা জোর ধরেই নেই, আর এই জন্য সেখানে একটি। এখানে যদি অপশনে 2 থাকতো তাহলে প্রশ্নের কারণে কিন্তু একটু বিপদ তৈরি হইতে পারতো। এর পরবর্তীতে আমরা দেখি অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কতটি। সেম, অ্যামোনিয়ার লাস্ট কক্ষপথে 5টি ইলেকট্রন থাকে যোজ্যতা স্তরে, এবং সেটি 3টি হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করে। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাই এই যে বন্ধনগুলো 1টা 2টা 3টা, 3 জোড়া বন্ধন জোড় এখানে থাকে, এবং আমরা দেখতে পাই মুক্ত জোড় থাকে 1 জোড়া। সো আমাদের কাছে মানে এখানে বন্ধন গঠন করেনি আসলে 1 জোড়া ইলেকট্রন, তো এখানে বন্ধন জোড় হবে, মুক্ত জোড় হবে, মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা 1টি। কোন যৌগে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান? আমরা জানি অপোলার সমযোজী বন্ধন সমূহ মধ্যে যে বন্ধনটা থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, যে আকর্ষণ বল ওরা আসলে যুক্ত থাকে। সো এটা আয়নিক যুক্ত, এটা আয়নিক যৌগ, এটা আয়নিক যৌগ, এটা আয়নিক যৌগ। সো এখানে এইটাই একমাত্র সমযোজী যৌগ, তো সেই হিসাবে এইটা অ্যান্সার হবে। বাট এখানে যদি সমযোজী যৌগ অপশন এরকম থাকতো যে HCl, তারপরে H2O, তারপরে হচ্ছে গিয়ে আমার হাইড্রোজেন ব্রোমাইড, তারপরে অপশন গতে থাকতো হাইড্রোজেন সালফাইড, তারপরেও উত্তর হইতো হাইড্রোজেন সালফাইড, যদিও সবগুলোই সমযোজী যৌগ। দেখো এখানে অ্যান্সারটা ইজি, যে ভাই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে অপোলার সমযোজী যৌগের মধ্যে, মানে সমযোজী যৌগের মধ্যে আকর্ষণ বলটা থাকে। যেহেতু সবগুলো আয়নিক তাই হচ্ছে এইটা একমাত্র সমযোজী, এইটা আনসার। বাট এখানে তো সবগুলোই সমযোজী যৌগ, বাট সবগুলো সমযোজী যৌগ হইলেও এটাই আনসার হবে, কারণ এগুলা সবাই পোলার সমযোজী যৌগ। বাট আমরা জানি অপোলার সমযোজী যৌগের অণুসমূহ যে বন্ধনে আসলে আবদ্ধ থাকে, বা পরমাণু সমূহ যে বন্ধনে আবদ্ধ থাকে, সেটাকে আসলে মানে যে আকর্ষণ বলের কারণে আসলে মানে ওরা বন্ধন গঠন করে, সেটাকে আমরা বলতেছি ভ্যান ডার ওয়ালস বল। তাই সবগুলো সমযোজী থাকলেও পোলার সমযোজীতে কিন্তু ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল এক্সিস্ট করে না, অপোলারটাতে করে। আর এদেরকে বলা হয় বিশুদ্ধ সমযোজী যৌগ। দ্যাটস ইট। এদেরকে কেন বিশুদ্ধ বলা হয় না? কারণ এরা সমযোজী যৌগ হয়েও আয়নিক যৌগের মতো আচরণ করে, পোল তৈরি করে এবং পানিতে দ্রবীভূত হয়। কোন যৌগটি পানিতে দ্রবণীয়? দেখো এইটা জানার জন্য তোমাকে সলিবিলিটি রুল শিখতে হবে। তোমরা যারা আমাদের টিম তাণ্ডবে আছো এসএসসি 26-এর লাস্ট মোমেন্টের প্রিপারেশনের জন্য, তোমাদেরকে আমি খুব সুন্দর করে সলিবিলিটি রুল শিখিয়েছি, যে কোনগুলো পানিতে দ্রবণীয়, কোনগুলো পানিতে অদ্রবণীয়। এর পাশাপাশি যারা শার্পেস্ট 27-এ আছো, এসএসসি 27-এর, তোমাদের ওখানে ভাইয়া ডিটেলসে শিখিয়েছিলাম। সো এইটা মোটামুটি শর্টকাটে বলে দিই, সবগুলো বলা পসিবল না, যেহেতু আমরা 20 মিনিটের টার্গেটসে ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি। সো নাইট্রেটের সমস্ত যৌগই, ধরো সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, এরা সবাই পানিতে দ্রবণীয় হয়। ঠিক একইভাবে গ্রুপ 1-এর সবাই পানিতে, গ্রুপ 1-এর যে যৌগগুলো থাকে এরাও পানিতে দ্রবণীয় হয়। আবার তোমার সালফেটের যারা থাকে, সালফেট যুক্ত তোমার যৌগগুলো আসলে পানিতে দ্রবীভূত হয়, তবে এখানে একটু ব্যতিক্রম আছে। যেমন তোমার ক্যালসিয়াম, ব্যারিয়াম, তারপরে স্ট্রনশিয়াম, তারপরে যে মার্কারি, লেড, এদের উপস্থিতিতে থাকলে
তোমার এরা যদি সালফেটের সাথে যৌগ গঠন করে সেগুলো আবার পানিতে দ্রবীভূত হয় না। ঠিক একইভাবে দেখো এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়। তবে সিলভার যদি এদের সাথে যুক্ত থাকে, মার্কারি যদি এদের সাথে যুক্ত থাকে, লেড যদি এদের সাথে যুক্ত থাকে, এইগুলা যদি এটার সাথে যুক্ত হয় তখন আবার দ্রবীভূত হয় না। তাহলে এই কয়েকটা হচ্ছে ব্যতিক্রম। সো এরকম আবার কার্বনেট, হাইড্রোক্সাইড, তো এই টাইপের যেগুলো থাকে এগুলো আবার পানিতে অদ্রবণীয়। সো মানে তোমার জানতে হবে যে কোনগুলো পানিতে দ্রবণীয়, আবার এগুলোর মধ্যে ব্যতিক্রম আছে বাই দ্য ওয়ে। কার্বনেট পানিতে অদ্রবণীয়, বাট এগুলোর মধ্যে কিছু কিছু আছে যেগুলো আবার পানিতে দ্রবণীয়। সো তোমার এগুলো ব্যতিক্রম সহ জানতে হবে। টিম তাণ্ডবের যারা ক্লাসে আছো তোমরা অবশ্যই এটা জানবে, আর যারা টিম তাণ্ডবের নেই তোমরা সলিবিলিটি রুলটা একটু ভালো মতো শিখে নিবে। সো এইখানে দেখো সালফেট, আমি বলেছি সালফেট যুক্ত যৌগগুলো আসলে কি হয়, পানিতে দ্রবীভূত হয়। ব্যতিক্রম কি কি? ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনশিয়াম, মার্কারি এবং লেড থাকা যাবে না। তো এইখানে আমাদের কি কি আছে? সবগুলোই সালফেটের যৌগ। সো হাইড্রোক্সাইডের গুলো পানিতে আসলে সবগুলো দ্রবীভূত হয় না, ব্যতিক্রম আছে। সো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পানিতে দ্রবীভূত হবে আসলে ক্যালসিয়াম সালফেট, কারণ আমরা জানি গ্রুপ এক সালফেটও দ্রবীভূত হয়, আবার গ্রুপ 1 এর সমস্ত যৌগ কি দ্রবীভূত হয়। তাহলে পটাশিয়াম কি গ্রুপ 1 এর না? তাহলে সেই হিসেবে অ্যান্সারটা কি ক্যালসিয়াম সালফেট হবে, বেশি দ্রবীভূত হয়। অ্যান্ড নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়? দেখো এখানে অ্যান্সার কিন্তু দুইটা। এখানে বলা হয়েছে সিলভার, এই যে সিলভার, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইডটা যুক্ত হয়, বাট সিলভার থাকলে হয় না, কারণ অদক্ষেপ তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে। আর এখানে বেরিয়াম সালফেটটা যুক্ত হয় না। সো সেক্ষেত্রে দেখো আমার এখানে দুইটাই অদ্রবণীয়। এই ধরনের প্রশ্নে যে কোনো একটা, ধরো তোমার এমন একটা এমসিকিউ আসছে, দেখা যাবে যে দুইটা অ্যান্সার হয়, সেক্ষেত্রে তুমি যে কোনো একটা লিখলেই আসলে কারেক্ট অ্যান্সার হবে। আর এইসব প্রশ্ন আসলে তুমি ফাও মার্কস পাও, ঠিক আছে? সো একটা ঈদ মোবারক বিষয় থাকে। আমাদের কেমিস্ট্রি বইয়ে একটা সমস্যা আছে, আমাদের বোর্ডে এমন কিছু টপিক থেকে প্রশ্ন আসে যে টপিকগুলো আসলে বইয়েই নেই। যেমন সুপ্ত যোজনী, তারপর হচ্ছে গিয়ে আমাদের তোমার অষ্টকের ব্যতিক্রম, অষ্টক সংকোচন, সম্প্রসারণ, তো এরকম অসংখ্য টপিক আছে আমাদের বইয়ে উল্লেখ নাই, বাট বোর্ডে ঠিকই প্রশ্ন আসে। আবার বইয়ে এরকম অনেক টপিক আছে যেগুলো আসলে গুছানো নাই, যে কিভাবে এগুলো গুছিয়ে লিখতে হয়। টপিক আলোচনা করা আছে, বাট যেভাবে প্রশ্ন আসে আমরা আসলে আমাদের নিজেদের মতো করে এগুলো গুছিয়ে লিখতে হয়, অর্থাৎ নিজ দায়িত্বে গুছিয়ে লিখতে হয়। এটা আমরা সবাই পারি না, বা আমাদের জন্য আসলে পেইনফুল। বা পরীক্ষার সময় গিয়ে তুমি গুছিয়ে লিখে ফেলবা, পরীক্ষার সময় নার্ভাসনেস এমনিতেই মাথা কাজ করে না। সো যেহেতু এই টপিকগুলো আসলে বইয়ে গুছিয়ে লেখা নাই, কিংবা বইয়ে অনেক টপিক নাই, যেটা আমি বললাম সুপ্ত যোজনী এবং অষ্টকের ব্যতিক্রম, তো সেক্ষেত্রে দেখা যায় আমরা কি করি, আমরা হচ্ছে এগুলো কোনো টিচারের কাছ থেকে শিখি বা অনলাইনে শিখি। তো শেখার টাইমে দেখা যায় এমনি দেখে রাখছি, বাট কোথাও নোট করা নাই। বাট আমার তো পরীক্ষার আগে পরগুলো রিভিশন করতে হবে। আবার আমি যদি খাতায় লিখেও রাখি, এক এক টপিক এক এক খাতায় নোট করছি, হয়তো আমি এমনি একটু ছোট লিখে রাখছিলাম, বাট আমি নিজেও কিন্তু গুছিয়ে নোট করি নাই। এখন আমার প্রবলেমটা কি, আমি লিখছি বাট গুছিয়ে লিখি নাই। আবার লিখলেও আমি কোনো মতে লিখছিলাম, সেটা হচ্ছে নিজের বোঝার জন্য। আবার এক এক টপিক এক এক খাতায় লিখছি। এখন আমার কেমিস্ট্রি পরীক্ষার আগে আমি যখন এতগুলো টপিক আসলে রিভিশন করব, তখন কি আমি আসলে 10-11টা খাতা নিয়ে বসবো? এটা প্যারা না যে কোন টপিক কোন খাতায় লিখছি, এক এক খাতা থেকে এক এক টপিক পড়া, আবার জিনিসগুলো বইয়ে আছে বা খাতায় লিখে আছে, বাট সেটা গুছিয়ে লেখা নাই। সো এই যে প্যারাটা, এই প্যারাটা দূর করার জন্য আমরা তোমাদের জন্য একটা কেমিস্ট্রি নোট নিয়ে আসছি, যেখানে সবকিছু সাজানো গুছানো আকারে থাকবে। আমরা যদি তোমাদেরকে দেখাই, দেখো এই জিনিসগুলো, এটা যদিও আমাদের ক্লাস স্লাইডের মতো হয়ে গেছে, বাট নোটটা আরেকটু ডিফারেন্ট হবে, বাট মোটটা থাকে এরকমই, খুব একটা পার্থক্য নাই। তুমি এরকম ভাবেই সবগুলো সাজানোর সংজ্ঞা পাবা, উদাহরণ পাবা, কিভাবে হয়েছে তুমি একা একা পড়ার সময় বুঝবা, বিকজ আমি এটা এক্সপ্লেইন করে দিছি এইভাবে। দেখো আয়নিক যৌগের বৈশিষ্ট্য, এখান থেকে প্রশ্ন আসে। দেন কোনটা বিদ্যুৎ পরিবাহী হয়, কোনটা হয় না, এই যে কেন সেটা হয় না, কোন প্যাটার্নে তুমি লিখবা। এই যে দেখো সমযোজী বন্ধনের সংজ্ঞা, যৌগের সংজ্ঞা, কিভাবে সমযোজী বন্ধন গঠন হয়েছে, সেই জিনিসগুলো এভাবে সবগুলা। আবার যে জিনিসগুলো তোমার বইয়ে নাই সুন্দর মতো, এই যে পোলার যৌগের সংজ্ঞা এবং ব্যতিক্রম, এগুলো তোমার বইয়ে নাই, এটা একটু আলোচনা করা আছে। বাট এই যে আবার দেখো অষ্টকের ব্যতিক্রম গুলা, মুক্ত জোর, বন্ধন জোর, এই জিনিসগুলো তোমার বইয়ে নাই। সো এগুলো হচ্ছে গিয়ে আমাদের বইয়ে নাই, বাট এগুলো সুন্দর মতো উদাহরণ সহ ভাই আলোচনা করে দিচ্ছি, এগুলো তুমি হুবহু কমন পাবা। সো এই যে দেখো এখানে কেন্দ্রীয় মৌল আবার কি জিনিস, এই কনসেপ্ট গুলা জেনে রাখলে আমাদের ভবিষ্যতের জন্য আর কি সুবিধা হয়। সো এই যে সালফার একাধিক যোজনী কেন প্রদর্শন করে, তারপরে দেখো এই প্রশ্নটা এই যে এইভাবেই বোর্ড পরীক্ষা আসে এবং তোমাকে এইভাবেই লিখতে হবে। সো এগুলো আমাদের বইয়ে যোজনী আলোচনা করা আছে, যোজনী ইলেকট্রন আলোচনা করা আছে, বাট এত সুন্দর করে আলোচনা আসলে করা নাই, এবং এইভাবে যে তোমার প্যাটার্নে লিখতে হবে এই জিনিসগুলো আলোচনা করা নাই। তারপরে কোন আমাদের এরকমও প্রশ্ন আসে না যে কোনটা পানিতে দ্রবণীয়, কোনটা পানিতে দ্রবণীয় না, এই টাইপের টপিকও কিন্তু আমাদের পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে, দেখবা যে এইটা দ্রবণীয় কিনা, নিচের কোনটি দ্রবণীয়, নিচের কোনটি অদ্রবণীয়। বাট এগুলো কি আমাদের বই আসলে আছে? আমাদের বই আসলে নাই। তো যার কারণে আমরা অ্যান্সার করতে পারি না। এই যে দেখো সুপ্ত যোজনী, এগুলো বইয়ে নাই, বাট এখানে ভাই সবগুলো দিয়ে দিছি এবং গুছিয়ে লেখা আছে। সো এইখানে এই যে কিছু কিছু যৌগ একাধিক টাইপের আয়নিক সমযোজী উভয় ধরনের বন্ধন গঠন করে, এই টাইপের প্রশ্ন আসলে তুমি কিভাবে লিখবা,
এগুলো এখনো দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এই যে সলিবিলিটি রুল, কোনগুলো দ্রবণীয় হবে কোনগুলো দ্রবণীয় হবে না, এই সলিবিলিটি রুলগুলো এখানে দেওয়া আছে এবং ব্যতিক্রম সহ দেওয়া আছে। সো এই এরকম নোটটা যদি তোমরা কালেক্ট করতে চাও তাহলে আমাদের সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ দিবা, ওরা তোমাদেরকে এই নোটটা দিয়ে দিবে মাত্র 190 টাকায়। ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদেরকেও মেসেজ দিলে তোমরা 190 টাকায় এই কেমিস্ট্রি নোটটা কালেক্ট করতে পারবা। আর তোমরা অবশ্যই জানো আমাদের কেমিস্ট্রি কোর্সের নোট কিন্তু কেমিস্ট্রি কোর্স কিন্তু কমপ্লিটলি ফ্রি। সো আমাদের কেমিস্ট্রি কোর্সের অ্যাক্সেস যদি পেতে চাও জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে যাবা, বা আমি নিচে আরেকটা ভিডিও দিয়ে দিব, আলাদা একটা ভিডিওই আছে, ওইখান থেকে তোমরা বিস্তারিত দেখতে পাবা কিভাবে স্টেপ বাই স্টেপ তুমি আসলে কোর্সটা এনরোল করতে পারো। কোনো প্যারাই নেই, তুমি আমাদের ওয়েবসাইটে যাও, গিয়ে জাস্ট কেমিস্ট্রি কোর্সটা খুঁজে এনরোল করে ফেলো, দ্যাটস ইট। এক মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি? আমরা জানি এক মোল পরমাণু, ধরো আমরা একটা উদাহরণ দিয়ে আগে বুঝাই। এক মোল কার্বন পরমাণুতে আমার অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যাটা কত বলতো? 0.623 ইন্টু 10⁻23। এখানে অনেকে 2 লিখে একই ভাই। তাহলে এতটি পরমাণু থাকবে, কি পরমাণু থাকবে? এই কার্বন পরমাণু থাকবে। দেন আমার এই এক মোল পানির অণুতে অণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক। আবার আমি যদি বলি এক মোল সালফেট আয়ন, সেখানে আয়নের সংখ্যাও থাকবে এই অ্যাভোগাড্রো সংখ্যক। সো এটা হচ্ছে রাসায়নিক মোলের সংখ্যাটা তো তোমরা জানো যে রাসায়নিক পদার্থের পরিমাণ। সো এই জিনিসটা এই জন্যই বলে রাখলাম। আবার আমরা জানি যে কার্বনের পারমাণবিক ভর কত বলতো? 12। এই পারমাণবিক ভরের সাথে যদি আমরা গ্রাম একক যুক্ত করে দেই সেটা হয় 1 মোল পরিমাণ। তার মানে 1 মোল মানে হচ্ছে গিয়ে 12 গ্রাম কার্বন। আবার 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। তার মানে 12 গ্রাম কার্বনে এতগুলা কার্বন পরমাণু থাকে, একইভাবে আমরা বলতে পারি। সো এগুলো সেম, 1 মোল পানি সমান সমান যেহেতু অ্যাভোগাড্রো সংখ্যা, আবার পানির আণবিক ভর হচ্ছে কি 18, তার সাথে গ্রাম যোগ করে দিলে হয় 1 মোল। সো পারমাণবিক বা আণবিক ভরের সাথে যদি গ্রাম একক যুক্ত করে দেই তাহলে সেটা 1 মোলের সমপরিমাণ হয়। 1 মোলে যেহেতু অণু সংখ্যা থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তার মানে 18 গ্রাম পানিতে অণু থাকে হচ্ছে এতগুলা। ঠিক আছে, সো এই কনসেপ্টগুলো আমি প্রিটি শিওর তোমরা যারা এই চ্যাপ্টার পড়েছো তারা খুব ভালো মতো জানো। এই কনসেপ্টগুলো যদি তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে এই কনসেপ্টটাকে কাজে লাগে শিওর ভাই, শিওর একটা এমসিকিউ আসবে। সো এটা আমি এই জন্যই একটুখানি হইলেও আমি বলে দিয়েছি, একদমই না বলে দিলে শুরু করলে তোমরা বিপদে পড়ে যেতে পারো। তো যারা ম্যাক্সিমামই জানো বাট তারপর একটু রিভিশনের মতো। সো আমরা এটা সলভ করি। দেখো, 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। এখন 1 মোল পানি, আমাদের এখানে ভরের কনসেপ্টটা খুব একটা লাগবে না। আমরা জানি পরমাণুর সংখ্যা আমরা সবসময় অণু সংখ্যার সাথে অণু সংখ্যার থেকে বের করি। সো আমরা জানি যে ভাই 1 মোল পানিতে আমার অণু সংখ্যা কতটিগুলা? এতগুলা। ঠিক আছে, এতটি অণু আছে। আমরা জানি যে এক অণু পানিতে হাইড্রোজেন আছে। আমাদেরকে বলছে হাইড্রোজেন পরমাণু কতগুলো আছে? এক অণু পানিতে হাইড্রোজেন আছে 2টি। তাহলে 1 মোল পানিতে অণু কতগুলো আছে? এই যে এতগুলা। তাহলে সুতরাং এত অণু পানিতে হাইড্রোজেন আছে জাস্ট 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে দিবা, তাহলে এই যে এটা চলে আসবে। ঠিক আছে, আশা করি বোঝাইতে পারছি। এই জন্য আমি কনসেপ্টটা আগে থেকে একটুখানি ঝালাই করে নিছিলাম। তোমরা যারা একাডেমিক ক্লাস করার পরে আমাদের চ্যাপ্টার 6 এর এই ক্লাসটা করবা, তোমাদের জন্য বোঝাটা একদমই ইজিয়ার হয়ে যাবে। 12 গ্রাম কার্বন পরমাণু, আমি ক্যালকুলেটর হাতে নিয়ে নিছি যাতে যদি লাগে আর কি। 12 গ্রাম কার্বন পরমাণুর সংখ্যা কতটি হবে? দেখো, 12 গ্রাম কার্বন পরমাণু, আমি একটু আগে এটা বলছিলাম যে 1 মোল কার্বন পরমাণু, এইখানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। আবার 1 মোল কার্বন ইজ ইকুয়াল টু 12 গ্রাম, কারণ পারমাণবিক ভরের সাথে গ্রাম একক দিলে 1 মোল হয়। তাহলে 1 মোল মানে এইটা, আবার 1 মোল মানে এইটা। তার মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা, এন্ড এক্স্যাক্টলি এখানে 12 গ্রামে বলছে পরমাণু সংখ্যা কতটি, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক হবে অর্থাৎ 6.02 ইন্টু 10⁻23। ইজি। তারপরে ম্যাগনেসিয়ামের 10টি পরমাণুর ভর কত? আমরা অলরেডি একটি পরমাণুর ভর জানি, তাই না? একটি তোমাদেরকে শর্টকাট শিখাইছিলাম। একটি পরমাণুর ভর কত? দেখো, এটা তুমি এইভাবে করতে পারো যে 12 গ্রামের অণু আছে এতটি, সুতরাং 1 গ্রামে অণু আছে কতটি? N/m, এরকম সূত্র। এটা হচ্ছে 1 গ্রামে ভর কত তার 1 গ্রামে অণুর সংখ্যা কত তার হচ্ছে গিয়ে আর কি তোমার শর্টকাট সূত্রটা। ঠিক একইভাবে এখানে দেখো একটি পরমাণুর ভর বলছে কত গ্রাম, 10টি পরমাণুর ভর কত গ্রাম। আমরা জানি একটি পরমাণুর ভরের যে শর্টকাট সূত্রটা আছে সেটা হচ্ছে m/na, এইটা।
ঠিক আছে, তোমরা একাডেমিক ক্লাসে ভাই এটা দেখাইছিলাম। এখানে বলছে 10টার ভর বাইর করো, তাহলে তুমি 10 দিয়ে গুণ করে দাও, তাহলেই হয়েছে। ঠিক আছে, তো এখানে এম কত হবে ম্যাগনেসিয়ামের 24, তাহলে 24-কে 24-এর সাথে আমরা 10 গুণ করব, দেন তাকে হচ্ছে কি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 3.98 × 10⁻, ওকে, I didn't get the correct answer by the way, so ভাই আবার একটু ট্রাই করতেছি। 24 ম্যাগনেসিয়ামের ভর ইন্টু 10 divided by 6.023 into 10⁻23। সো এই যে এইটাই আসছে আমাদের অ্যান্সারটা। ঠিক আছে, সো লেটস গো। এরপরে পরবর্তীতে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে 2 মোল ক্যালসিয়াম আয়নে কতটি কার্বন আয়ন থাকে। একটু আগে যে এই কথাটা বলছি যে 1 মোল সালফেট আয়নের এক্সাম্পল দিছিলাম না ভাইয়া, যে 1 মোল সালফেট আয়নে আমার অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকবে, আয়ন থাকবে, এতটি আয়ন থাকবে। তাহলে 1 মোল সালফেট যদি এত থাকে, তাহলে সেম তো ভাই ক্যালসিয়াম আয়নের ক্ষেত্রে সেম হবে। 1 মোল ক্যালসিয়াম আয়নে অ্যাভোগাড্রো সংখ্যক, এটা যেটাকে আমি সংক্ষেপে এনএ বলতেছি, হ্যাঁ, নাম্বার অফ অ্যাভোগাড্রো। সো এই এত সংখ্যক কি থাকবে, ক্যালসিয়াম প্লাস আয়ন থাকবে। তাহলে 2 মোলে কি হবে ভাই, 2 মোলে হবে 2 × Na, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যাকে তুমি 2 দিয়ে গুণ করবা, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তোমার এই নাম্বারটা হচ্ছে গিয়ে আসবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা এইটা 2 দিয়ে গুণ দিলে কত হবে, এটা একদম মুখস্থর মতো। দেখো এখানেও কিন্তু 1.20 ছিল, সো এটা করতে করতে তোমারও আশা করি এতদিনে মুখস্থ হয়ে গেছে। তারপরে বলছে 4 গ্রাম ক্যালসিয়ামে ইজ ইকুয়াল টু কত মোল। তো আমরা জানি মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু W/ma, n ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই 22.4, এটা এসটিপির ক্ষেত্রে। তারপরে n ইজ ইকুয়াল টু S ইন্টু V, এখানে ভিটা লিটার এককে হবে। তারপর হচ্ছে গিয়ে আরো 2টা সূত্র আমি তোমাদেরকে একাডেমিক ক্লাসে শিখিয়েছিলাম, যার মধ্যে একটা লাগে না। সো আমাদের এখানে W দেওয়া আছে দেখো 4 গ্রাম, আর ক্যালসিয়াম বলে দেওয়া আছে, M বলে দেওয়া আছে 40। তাহলে আমরা এই সূত্র দিয়ে হচ্ছে বের করতে পারবো, যেটা হচ্ছে কাটাকাটি করলে 1/10 আসে, দ্যাট মিনস 0.1 মোল আসবে এইটার অ্যান্সার। তারপরে 1 গ্রাম KCl পটাশিয়াম ক্লোরাইড লবণে কয়টি অণু আছে। সো এটাও একটু আগে আমরা বের করছিলাম, 1 গ্রামে ভর কত হবে, কয়টি অণু আছে, সে তাহলে হচ্ছে Na/m। তাহলে এটা হচ্ছে শর্টকাট এটার জন্য, যে 1 গ্রামে কয়টা অণু আছে। তো থিওরিটিটা বুঝাচ্ছি না, কারণ অলরেডি এটা শুরুর অঙ্কেই ভাইয়া 2-3টা বুঝিয়ে ফেলছি, আর একাডেমিক ক্লাস থেকে যারা আসছো তোমরা খুব ভালো মতোই এটা জানো যে কিভাবে মানে থিওরিটিক্যালি করতে হয়। সো শর্টকাট হচ্ছে গিয়ে এইটা, আমাদের অ্যাভোগাড্রো সংখ্যাটাকে, এটার পারমাণবিক সংখ্যাটা বের করবো, এটা হচ্ছে গিয়ে 39, আর এটা হচ্ছে 35.5। তাহলে 40 হইলে হয়তো 75, 39 হওয়াতে হয়ে গেছে 74.5। তাহলে এটা হবে 74.5, আর এই যেটাকে তুমি হচ্ছে 10⁻23। সো যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে অ্যান্সার। 6.023 × 10⁻23 divided by 74.5, you will get 8.21, এই যে এইটা। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। তারপরে বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 14 গ্রাম কার্বন মনোঅক্সাইডের আয়তন কত। একটু আগে দেখো আমি সূত্র লিখছিলাম, এই যে n ইজ ইকুয়াল টু এইটা, আবার n ইজ ইকুয়াল টু এইটা, তার মানে আমরা লিখতে পারি এইটা ইজ ইকুয়াল টু এইটা, এই কথাটাই আমরা এখানে লিখবো, যে W ডিভাইডেড বাই M ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই 22.4। এসটিপির জন্য মৌল সংখ্যার এই শিয়াটা আসে। তাহলে আমাদেরকে বলছে 14 গ্রাম, W দেওয়া আছে, কার্বন মনোঅক্সাইড, এখান থেকে আমরা M বের করে নিতে পারবো, অক্সিজেন 16, কার্বন হচ্ছে গিয়ে 12, তাহলে দুইটা যোগ করলে কত হয়, 16 আর 12 28 ভর আসবে এটার। তারপর হচ্ছে আয়তন কত, V বের করতে হবে আমাদের, দ্যাটস ইট। তাহলে W দেওয়া আছে কত বলতো, 14 গ্রাম, কার্বন মনোঅক্সাইডের ভর দেওয়া আছে 28 গ্রাম, আর এই 22.4টা এই পাশে গুণ হয়ে চলে আসবে, ওই পাশে W পরে থাকবে, সরি V পরে থাকবে, আর আমাদের V বের করতেই আসলে বলছে। তো এটা হচ্ছে গিয়ে নিচে 2 থাকবে, আর এই 2 দিয়ে এটাকে কাটলে 11.2 থাকবে, তাহলে 11.2 আমার V আসছে আর কি, এত লিটার, তাহলে 11.2 লিটার, এইটা হবে অ্যান্সার। তারপরে বলছে প্রমাণ অবস্থায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। সেম সূত্র দিয়ে করবা, W/m ইজ ইকুয়াল টু V/22.4, তাহলে V ইজ ইকুয়াল টু W/m ইন্টু 22.4। তাহলে W কত ছিল, 5 গ্রাম। হাইড্রোজেন গ্যাস এটা কত হবে বলতো, 2, এটা কত আসছে 22.4, 2 দিয়ে কাটলে আর কি 21.2 আসবে।
সো 22.4 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, এটা আসবে 56। সো ইট উইল বি দ্য অ্যান্সার। তারপরে বলছে ডেসিমোলার দ্রবণ বলতে কত মোলার দ্রবণকে বোঝায়? 0.1 মোলার দ্রবণকে বোঝায়, দ্যাটস ইট। তাহলে 0.1 মোলার হচ্ছে কি এইটা, আর এটা হচ্ছে কি বলতো, সেমি মোলার দ্রবণ। সো এই দুইটা কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট। সেমি মোলার দ্রবণ 0.5 হইলে বলছে এত, এটা ভি দেওয়া আছে, এই যে এটা হচ্ছে গিয়ে ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, সোডিয়াম কার্বনেট Na2 পারমাণু আণবিক ভর হচ্ছে গিয়ে 106। তো এটা এম দেওয়া আছে, দেওয়া নাই বাট আমরা বের করে নিতে পারি 106, ভাইয়ার করতে করতে মুখস্থ, তোমরা চেক করে নিতে পারো কত গ্রাম দ্রব্য আছে। তো মেইন সূত্র হচ্ছে S = 1000 W/mv, এটা তোমরা অলরেডি জানো, বাট আমাদেরকে বের করতে হবে কি বলতো, W বের করতে হবে। সো আমরা W বের করবো, W = mv এই পাশে চলে আসবে, 1000 নিচে চলে আসবে, দ্যাটস ইট। তাহলে এস এর মান কত? 0.1 ইন্টু এম এর মান কত? 106, ভি এর মান কত? 750, আর নিচে হচ্ছে গিয়ে 1000। তাহলে 106 ইন্টু 0.1 ইন্টু 750 ডিভাইডেড বাই 1000, এটা আসছে আমার 7.95 গ্রাম। সো এই হচ্ছে কি আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ, দ্যাটস ইট। তারপর বলছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের একটু যেটা আমরা দেখলাম 106, সেমিমোলার দ্রবণ 0.5, দ্রবণের ভর কত? আচ্ছা, সেমিমোলার 1 লিটারে 0.5 মোল থাকলে আর কি আমরা সেমিমোলার বলি। তো সেটা হচ্ছে কি আমার এখানে ভি দেওয়া, তুমি মনে করতে পারো যে ভাই আমাদের তো এখানেও ডব্লিউ বের করতে বলছে, তাহলে ডব্লিউ = তো আমরা একটু আগে দেখলাম এস এম বি, ভাই হচ্ছে কি 1000। তো আমার তো এস দেওয়া আছে, ভাই সেমিমোলার মানে 0.5 একটু আগে বলছেন, তো আমার তো এটা মনে আছে। তারপরে আণবিক ভর হচ্ছে 106, বের করে নিতে পারবো, কিন্তু ভাই ভি তো দেওয়া নাই। ভি সেমিমোলার দ্রবণ, এটা 1 লিটারে হিসাব করা হয়। তো এই সূত্রের জন্য ভিটা হয় মিলিলিটার এককে। তো 1 লিটার মানে কি 1000 মিলিলিটার, তাহলে সেটা হবে 1000, আর নিচে সূত্রের 1000। তাহলে এইটা কাটা, এমন ভাবেই কাটবা যাতে পুরো নাম্বারটাই আসলে কাটে। হ্যাঁ, এরকম ভাবে হচ্ছে কাটার চেষ্টা করবা। কিভাবে ভাইয়া বলে দিই, এই যে এইভাবে, এই যে এইভাবে। সো 106 ইন্টু 0.5, 53 আসছে। সো 53 উইল বি দ্য অ্যান্সার। তারপরে দেখো বলছে অ্যালুমিনিয়াম সালফেট যৌগে সালফারের শতকরা সংযুক্তি কত? সো এইটা আমরা কি জানি যে তুমি পুরা আণবিক ভরটা দিবা, পুরা যৌগের আণবিক ভরটা দিবা। অ্যালুমিনিয়াম সালফেটের হচ্ছে কি 342, আর যেই যৌগের মৌলেরটা বের করতে বলছে তার ভর থাকবে আর হচ্ছে ইনটু 100। তাহলে কারটা বলছে সালফারেরটা, সালফার কয়টা আছে? সালফার আছে একটা, আর এখানে 3, তাহলে 32 ইন্টু 3 হবে। তাহলে 32 ইন্টু 3 ডিভাইডেড বাই 342 ইন্টু 100, এটা আসছে আমাদের 28.07%। তারপরে বলছে ব্লু ভিট্রিয়ল হবে, এটা বানানটা ভুল আছে। ব্লু ভিট্রিয়লে তুতে ক্যালাস পানি শতকরা পরিমাণ কত? এটা আমি বারবার, এটা বইয়ে হুবহু দেওয়া আছে, আমিও ক্লাসে যখন করাইছি তখন বলছিলাম এটা কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, মুখস্থ করে ফেলবা। সো এটা করে দেখাইলাম না, কারণ ফর্মুলা এইটাই। ঠিক আছে, তুমি কিভাবে বের করবা? তুমি হচ্ছে পুরা কপার সালফেটের যে ভরটা আছে সেটা দিবা, এন্ড উপরে শুধু 5 ইন্টু, যেহেতু 5 অণু পানি থাকে, কপার সালফেটের সংকেত তো এইটা, তাই না? মানে সরি, কপার সালফেটের সংকেত এইটা, বাট ব্লু ভিট্রিয়লের সংকেত এইটা, তুতের সংকেত হচ্ছে কি এইটা, যেটা হচ্ছে নীল কালারের। এটা থেকে যদি তুমি পানি বাদ দিয়ে দাও, এইটার বর্ণ হচ্ছে গিয়ে তোমার সাদা আর কি। সো এখানে জাস্ট 5 ইন্টু তুমি 18 দিবা, দ্যাটস ইট। আর নিচে পুরো কপার সালফেটের ভরটা দিয়ে ভাগ করলে 36.07 পেয়ে যাবা। এখানে বলা আছে হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেন পরমাণু সমূহের অনুপাত 11:2। তার মানে আমার আণবিক সংকেতটা চাইছে, তো অনুপাত দেওয়া আছে, এখান থেকে আমরা স্থূল সংকেত বের করতে পারি। কার্বন একটা, আচ্ছা হাইড্রোজেন একটা, কার্বন একটা, অক্সিজেন 2টা, এইটা আমরা ধরে নিলাম আণবিক সংকেত n = আণবিক ভর 90। তাহলে হাইড্রোজেনের ভর 1, কার্বনের ভর 12, অক্সিজেন 16 ইন্টু 32, 16 ইন্টু 32 না, 16 ইন্টু 2 32 = 90। তাহলে 32 আর 12 কত? 44 আর 45, 45 n = 90, n = 2। তার মানে আণবিক সংকেতটা কি হবে বলো তো? HCO2 2। তাহলে এটা দাঁড়ায় গেছে আমার H2C2O4, অক্সালিক অ্যাসিড লাগতেছে, H2C2O4, এই যে এইটা হবে অ্যান্সার। তারপরে বলছে একটি যৌগের 180 দেখলে আমি গ্লুকোজ ফিল পাই, বাকিটা স্থূল সংকেত দেখলে বলতে পারবো। এই যে স্থূল সংকেত, তার মানে ডেফিনেটলি গ্লুকোজ। এটা আন্দাজেই বলা যায়। কিভাবে বলা যায়? থিওরিটিক্যাল ক্লাস থেকে শিখে আসছো।
C6H12O6 গ্লুকোজের সংকেত, এটার আণবিক সংকেত মানে আণবিক ভর হচ্ছে কি 180, আর স্থূল সংকেত হচ্ছে কি CH2O। তো স্থূল সংকেত এইটা, আবার আণবিক ভর এইটা, সো দুইটা ক্লু মিলে আর কি আমি বলছি যে দেখে মনে হচ্ছে গ্লুকোজ, সো ইটস শিওরলি গ্লুকোজ। কিছু কিছু প্রশ্ন একদম হুবহু, যেমন অক্সালিক অ্যাসিড অনেক ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টার থেকে। তারপর হচ্ছে গিয়ে তোমার এই কপার সালফেট ব্লু ভিট্রিওলের যেটা পড়ছি এগুলো একদম হুবহু কমন পাবা। তারপর হচ্ছে গিয়ে এই যে গ্লুকোজের এগুলো একদম হুবহু কমন পাবা। এগুলো একটু উল্টাপাল্টা করে, এগুলো হুবহু কমন পাওয়ার পসিবিলিটিস নাই। চলো আমরা এইটা একটা নতুন প্রশ্ন, সমতা বিধান, এটা সলভ করার ট্রাই করি। বলছে সমীকরণটির সমতা বিধানে যথাক্রমে কোন কোন সংখ্যা ব্যবহার করতে হবে। সো এইটা তুমি নিজে একা একা বের করতে পারবা না, খুব টাফ। যদি পরিচিত হয় পারবা, বইয়ে যেগুলো দেওয়া ছিল। তাই যেই কাজটা করবা, অপশন টেস্ট করবা। এখানে জিরো মানে কি জানো, এখানে তুমি জিরো দিয়ে গুণ দিবা মানে এটা পুরোটাই গায়েব, বাট এরকম তো হবে না। তো এটা যদি না থাকে তাহলে এটা কোত্থেকে আসছে, তার মানে এটা ইলজিক্যাল, এটা আগেই অপশন থেকে বাদ। এবার আসলে আমরা 2 নাম্বার অপশনটা টেস্ট করব। আমরা এখানে 1 বসাই, 1 তো আর বসানো লাগে না, এমনিতেই আছে। এখানে 6 বসাইতে বলছে, তাহলে এটা 6 হবে। এখানে 2 বসাইতে বলছে, তারপরে 2 বসাইতে হবে, তারপরে 3 আছে, তার মানে এখানে 3 হবে। এবার আমরা দেখি মৌল কি কি আছে। আয়রন আছে, তারপরে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন, আর নতুন কোনো মৌল নেই, এই 4টাই আছে। ওকে, আয়রন আছে 2টা, এই পাশে 2 দেওয়াতে আয়রন আছে 2টা, তাহলে 2 বিক্রিয়কে 2 উৎপাদে 2, 2 2 মিলে গেছে। আর কোনো আয়রন আছে নাই, 2 2 মিলে গেছে, তার মানে আয়রনের হিসাব মিলছে। এবার আসো অক্সিজেন। অক্সিজেন এইখানে আছে 3টা, এইখানে আছে 3 6 18টা, তাহলে টোটাল 21টা হইলো বিক্রিয়কে। উৎপাদে কয়টা, 3 3 9 আর 9 2 18, 18 আর এদিকে 3টা, তাহলে এই যে এইদিকে 3 3 9, এই যে অক্সিজেন O3 না, তাহলে 3 3 9 আর 9 2 18, এখানে 8 আর এখানে 3টা, তাহলে এইখানেও কি এখানেও 18 প্লাস 3 মানে 21টা, এখানেও 21টা, তাহলে অক্সিজেনের হিসাবও কি, অক্সিজেনের হিসাবও মিলছে। এবার আসলে হাইড্রোজেনের হিসাব। এই যে হাইড্রোজেন আগে এখানে 6 আছে, তার এখানে 6টা, এদিকে কোনো হাইড্রোজেন নাই, এদিকে কোনো হাইড্রোজেন নাই, এইদিকে 3 ছিল, এটা 3 2 6, এই যে 6 উৎপাদেও 6 বিক্রিয়কেও 6, তাহলে আমাদের হাইড্রোজেনের হিসাবও মিলছে। এবার আসো আমাদের নাইট্রোজেন বাকি আছে। নাইট্রোজেন এই যে এখানে 6টা নাইট্রোজেন আছে, তারপরে এখানে এন আছে, এন এর এই যে 3 এন, 3টা নাইট্রোজেন আর আগে আছে 2, তাহলে 3 2 6, তাহলে এখানেও 6টা, এখানেও 6টা নাইট্রোজেন, এখানেও 6টা নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের হিসাবটা মিলছে। তাই আমাদের উত্তর হবে খ নাম্বার। গ নাম্বারটা কেন হবে না সেটা আমরা একটু চেক করি, কারণ এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো তোমার এখন কমন পড়ে গেছে দেখে বাইচা গেছো। ধরো গ নাম্বারটা কেন আনসার হবে না, আমরা জাস্ট এটা একটু বোঝার চেষ্টা করি। গ নাম্বার হিসেবে এখানে 2 হবে, 2 হবে, 2 হবে, 3 হবে। তাহলে দেখি আমাদের এখানে আয়রন আছে 2 2 4, আয়রন বিক্রিয়কে কত 2 2 4, এখানে কত আয়রন 2, বাট বিক্রিয়ক আর আয়রনের হিসাব মিলে নাই, মানে উৎপাদের বিক্রিয়কের আয়রনের সংখ্যা আর উৎপাদের আয়রন সংখ্যা হিসাব মিলে নাই, তাই এটা হবে না। আর এটা হবে না মানে পুরো অপশনই হবে না আসলে। তারপর আমরা আরো একটা চেক করে দেখি। অক্সিজেন 3 2 6, এই যে আগে 2 আছে আর এখানে 3টা আছে, 3 2 6টা অক্সিজেন, আর এখানে 3 2 6 6টা অক্সিজেন, 12টা অক্সিজেন। এখানে 3 3 9 আর 9 2 18, এখানে একাই 18টা অক্সিজেন, এখানে 3টা অক্সিজেন, তাহলে এখানে 21টা অক্সিজেন আসছে, এখানে অক্সিজেন আসছে 21টা, আর এখানে অক্সিজেন আসে 6 6 12টা, মিলে নাই, তাহলে অক্সিজেনের হিসাবও মিলে নাই। তার মানে এই সমতাকরণটা হয় নাই, এটা অপশনে বাদ। তার মানে আমাদের খ নাম্বারটাই উত্তর। সো এইভাবে তোমার ক্যালকুলেশন করতে হবে। বলছে এক অণু অ্যালুমিনা কয় অণু HCl এর সাথে বিক্রিয়া করে। চলো আমরা দেখি সেটা কয় অণুর সাথে করে। প্লাস HCl, আমরা ফার্স্টে দেখবো যৌগগুলো কি তৈরি হয়েছে। হ্যাঁ, যৌগটা আসলে কি তৈরি করছে। আমরা জানি যে অ্যালুমিনা, এই অ্যালুমিনিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করবে, এই সংকেতটা হবে Cl3, কারণ অ্যালুমিনিয়ামের যোজনী 3। তারপরে বাদ আছে কে, এই অক্সিজেন আর এই হাইড্রোজেন, এরা মিলে তৈরি করবে পানি, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে। এবার আমরা সমতাকরণ করব যে অ্যালুমিনিয়াম এখানে 2টা আছে কিন্তু এখানে একটা অ্যালুমিনিয়াম, তাহলে সমতাকরণ করার জন্য আমাকে 2 দিতে হবে। তাহলে এখানে 2টা অ্যালুমিনিয়াম হইলো, এখানে 2টা অ্যালুমিনিয়াম হইলো, অ্যালুমিনিয়ামের হিসাব মিলে গেছে। হাইড্রোজেন এখানে আছে একটা, কিন্তু এখানে হাইড্রোজেন 2টা, তাহলে আমি এখানে 2 দিলে তারপরে এটা হচ্ছে গিয়ে মিলে। এইবার আসো অ্যালুমিনিয়ামের হিসাব মিলছে, হাইড্রোজেনের হিসাবও এখন পর্যন্ত মিলছে, ফাইনালি আমরা জানি না, সেটা ক্যালকুলেশন করতে করতে জানবো। অ্যালুমিনিয়ামের হিসাব মিলছে, হাইড্রোজেনের হিসাব মিলছে। এবার আমরা ক্লোরিনের হিসাব করি। এই পাশে ক্লোরিন 2টা, কিন্তু এই পাশে ক্লোরিন 3 2 6টা, ক্লোরিনের হিসাব তো মিলে নাই। 3 2 6,
এই হিসাব মিলাইতে হইলে এইখানে তো তাহলে 6 দিতে হবে। তাইলে এইবার 6টা হাইড্রোজেন হইছে আর এখানে 2টা হাইড্রোজেন হইছে, হাইড্রোজেনের হিসাব মিলে নাই, কিন্তু ক্লোরিনের হিসাব মিলে গেছে, হাইড্রোজেনের হিসাব আবার গ্যাঞ্জাম হয়ে গেছে। কিন্তু হাইড্রোজেনের হিসাবটা গ্যাঞ্জাম সলভ হয়ে যাবে যদি এখানে 3 দেওয়া যায়। তাইলে আমরা দেখি তো এখানে যে 4টা পরমাণু ছিল তাদের হিসাব মিলছে কিনা। অক্সিজেন 3টা, এখানে অক্সিজেন 1টা আর এখানে 3টা অক্সিজেনের হিসাব মিলছে। অ্যালুমিনিয়াম 2টা হিসাব আগেই মিলা ছিল। তারপরে 6টা হাইড্রোজেন, 3 দুগুণে 6, 6টা হাইড্রোজেন মিলছে। 6টা ক্লোরিন, এই 3 আর 2, 3 দুগুণে 6 ক্লোরিন মিলছে। তাহলে আসলে অ্যালুমিনিয়ার সাথে 6 মোল হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করছে, তাহলে এটা হবে 6। আমি এমন ভাবে সলভ করছি যে বুঝে নেয়, ও যত বুঝে আর কি। 24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, যেমন এগুলো আবার হুবহু কমন পারবা, ওই যে কপার সালফেটের মতো, ব্লু ভিট্রিয়লের মতো, তারপর হচ্ছে গিয়ে তোমার আরো যেটা ছিল তোমার গ্লুকোজের সংকেত। সো এই আইকনিক কিছু প্রশ্ন আছে আর কি প্রত্যেকটা চ্যাপ্টারে, তার মধ্যে এইটা একটা। বলছে 24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। আমরা দেখতে পাই ম্যাগনেসিয়াম যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তো এই বিক্রিয়ার সমতাকরণ হচ্ছে কি, এখানে 2 ম্যাগনেসিয়াম হবে, এখানে 2 ম্যাগনেসিয়াম হবে। তাহলে 2টা ম্যাগনেসিয়াম হিসাব মিলছে, 2টা অক্সিজেন হিসাব মিলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 মোল ম্যাগনেসিয়াম, যেহেতু 2 মোল ম্যাগনেসিয়াম হচ্ছে 48 গ্রাম, আর এখানে অক্সিজেন হচ্ছে কি 1 মোল 32 গ্রাম অক্সিজেন অণু। তো এইখানে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। তো আমরা দেখতে পাচ্ছি 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রামের সাথে, তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম করবে কত, 16 গ্রামের সাথে, কারণ অর্ধেক মোল, এরকম আর কি। সো দিস ইজ দ্য থিং, তাহলে এটা হবে কি 16 গ্রাম। তুমি চাইলে ঐকিক নিয়মেও করে দেখতে পারো, এরকমই আসবে। বলছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হবে। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এবং আমরা জানি কার্বন ডাই অক্সাইড হচ্ছে গিয়ে তোমার 44 গ্রাম আণবিক ভর। এটা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম 40, এটা হচ্ছে গিয়ে 56 গ্রাম 1 মোল, আর এটা হচ্ছে গিয়ে আমার 100 গ্রাম। তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করলে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হবে। 100 গ্রাম থেকে গ্যাস উৎপন্ন হয় 44 গ্রাম, সুতরাং 1 গ্রাম থেকে কত হবে 44/100, আর আমাকে বলছে কত গ্রাম থেকে উৎপন্ন করতে 50 গ্রাম, সুতরাং 50 গ্রাম থেকে উৎপন্ন হবে 44 × 50 ডিভাইডেড বাই কত 100, এটা দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে 22, উত্তর হবে 22 গ্রাম। এরপরে বলছে বিক্রিয়াটি লক্ষ্য করো, অ্যালুমিনিয়াম বিক্রিয়াটি অনুসারে 200 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে। তাহলে আমরা আগে দেখি অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন তৈরি করতেছে অ্যালুমিনিয়াম অক্সাইড মানে অ্যালুমিনা। সো তুমি তোমার কাজ কি এই ধরনের সিচুয়েশনে বিক্রিয়া সমতাকরণ করা, তাহলে সেই সমতাকরণ করো। এখানে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, অ্যালুমিনিয়াম একটা কিন্তু এখানে অ্যালুমিনিয়াম 2টা, তার মানে এখানে 2 হবে। আবার এখানে অক্সিজেন 3টা কিন্তু এখানে অক্সিজেন কয়টা 2টা। তাহলে কি করতে পারি এখন আমি বলো তো, এখানে যদি আমি 3O2 দেই, এখানে যদি আমি 3O2 দেই তাহলে অক্সিজেন হয়ে যায় 6টা, সেক্ষেত্রে এখানে দিতে হবে 2টা। আবার এখানে 2 দিলে 2 দুগুণে 4টা অ্যালুমিনিয়াম হয়ে যায়, সেক্ষেত্রে এখানে দিতে হবে কয়টা 4টা। তাহলে এবার কি সমতাকরণ হয়েছে, 4টা অ্যালুমিনিয়াম 2 দুগুণে 4টা অ্যালুমিনিয়ামের হিসাব মিলছে। অক্সিজেন 3 দুগুণে 6, 3 দুগুণে 6 অক্সিজেনের হিসাব মিলছে। তাহলে এইটা হচ্ছে আমার সমতাকরণ। তাহলে আমরা দেখি তো অ্যালুমিনিয়ামের আণবিক ভর হচ্ছে গিয়ে, পারমাণবিক ভর হচ্ছে গিয়ে 27, 27 × 4, এটা হচ্ছে আমাদের 108 গ্রাম আছে 1 মোল, আর এটা হচ্ছে সরি 4 মোল যেহেতু বিক্রিয়া করতেছে তাহলে এটা 108 গ্রাম হবে। আর এইখানে কত অ্যালুমিনা আছে 27 × 2 যোগ 48, 102 × 2, এটা হচ্ছে 204 গ্রাম, যেহেতু 2 মোল অ্যালুমিনা আছে তাই 204 গ্রাম। আমাদেরকে বলছে যে 200 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড প্রস্তুত করতে কি পরিমাণ অ্যালুমিনিয়াম লাগবে। 204 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড প্রস্তুত করতে 108 গ্রাম অ্যালুমিনিয়াম লাগে, সুতরাং 1 গ্রাম প্রস্তুত করতে লাগবে হচ্ছে গিয়ে 108/204। উল্টাভাবে করা লাগতেছে কারণ প্রশ্ন উল্টা, সুতরাং 200 গ্রাম বলছে, সুতরাং 200 গ্রাম করতে হইলে এই যে এখানে 200 এসে গুণ হয়ে যাবে, 204 108। তাহলে আমরা করব কি 108 × 200 ডিভাইডেড বাই 204, তাহলে এটা আসছে 105.88 গ্রাম। 105 আসছে অপশনে, 105.88 গ্রাম, এই যে এইটা। তুমি যদি সমতাকরণ করে না করো, অর্থাৎ এই 4 দিবা না,
এই 2 দিবা না, খালি বলবা যে অ্যালুমিনার সংকেত হইতেছে কি আমার 102 গ্রাম থেকে 27 গ্রাম লাগে, এটা লাগে, দেখবে উত্তর আসছে এইটা। অনেকেই উত্তরটা দাগাবে। কেন দাগাবে জানো? কারণ তারা সমতাকরণ করবে না তাই। বাট তোমরা অলরেডি জানো সমতাকরণ যদি না করা লাগতো তোমার বই কি সমতাকরণ থাকতো? তো স্টয়কিওমেট্রিতে আশা করি এগুলো পড়ছো। আমরাও থিওরিটিক্যাল ক্লাসে দেখাইছি, ভাইয়া নিজে আজকের ক্লাসে ভেঙে ভেঙে বিক্রিয়ার সমতাকরণ তোমাদেরকে শিখাইছি বা দেখাইছি। সো 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু হলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? তো আমরা একটু আগে দেখাইছি ম্যাগনেসিয়াম, এইটা ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। আর আমরা জানি আমাদের বিক্রিয়া সমতাকরণ করতে হবে। বিক্রিয়া সমতাকরণ করলাম। এবার বলছে 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু হলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে? এখানে ছিল 48 গ্রাম, এখানে ছিল কত গ্রাম? 56, 112 গ্রাম। তাহলে 48 গ্রাম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয় 112 গ্রাম। 1 গ্রাম থেকে 112/48, সুতরাং 4 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত হবে? 112 × 4 / 48। দেখো কত আসছে। তো এটা আসছে 9.33। 9 আমি কি কোনো কিছু ভুল করলাম দেখি তো। 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু হলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করা যাবে? ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে গিয়ে, এটাকে আমি আরে ক্যালসিয়াম অক্সাইড মনে করে 56 × 2 112 করে দিছি, এই জন্যই উত্তর আসতেছে। এটা হবে 40 হবে, এটা 40 হবে, আর 2 মোল মিলে 80 গ্রাম হবে। ভাই ওই আগের ক্যালসিয়াম অক্সাইড আমার মাথায় ঘুরতেছে। 80 × 4 / 48। এবার আসছে 6.66 এইটা। এবার দেখো অ্যানালার সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকে? সব এই প্রশ্নটা ট্রিকি বানানো যেত কিভাবে জানো? যদি ক নাম্বারে বলতো যে 99, খ নাম্বারে বলতো যে 5, গ নাম্বারে বলতো যে 1, ঘ নাম্বারে বলতো যে হচ্ছে গিয়ে তোমার ধরো যে 40, তাহলে পোলাপাইন প্রশ্ন যাই চাক অ্যানালার দেখেই ক নাম্বারে 99 দাগায় দিত। এরপরে উত্তরটা ভুল হতো। কেন? কারণ অ্যানালার মানেই শিখছে 99% বিশুদ্ধ, 99% বিশুদ্ধ। কিন্তু প্রশ্ন ছিল ভাই বিশুদ্ধ না, ভেজাল কত? 99% যদি বিশুদ্ধ থাকে তার মানে 1% ভেজাল, তো এক তো অপশনের লাস্টের দিকে আছে। এইভাবেও কিন্তু ট্রিক করা হয়। এবং আমি আমার অ্যাডমিশন টাইমে উদ্ভাসের ভেক্টরের একটা এমসিকিউ এভাবে ভুল করছি, যে শূন্য ভেক্টরকে কিভাবে, মানে শূন্য একটা ভেক্টরের বিয়োগ দিছিল, তো উত্তর আসছে 0। এখন শূন্য ভেক্টরকে তো হচ্ছে অপশনটা এরকম ছিল 0, তারপরে 1 2 অনেক কিছু ছিল, লাস্ট অপশন ছিল 0, তার নিচে হচ্ছে গিয়ে তোমার ভেক্টর সাইন দেওয়া। কিন্তু প্রথম অপশনে 0 ছিল কিন্তু ভেক্টর সাইন ছিল না, আমি আবেগে এটা দাগায় ফেলছি, বাট পরে তো দেখি যে ভুল। সো এরকম হয় আর কি। সো তুমি যদি প্রশ্ন ঠিকঠাক মতো না পড়ো তাহলে আবেগে সবাই অ্যানালার দেখেই 99 দাগায় দিবে, জানা প্রশ্ন ভুল করে আসবে। সো সতর্ক থাকবা। পানি শূন্য কপার সালফেটের বর্ণ কোনটি? এটা আমি একটু আগে ক্লাসের মধ্যে বলে দিয়েছিলাম যে সাদা। দেখো এখানে বলা হয়েছে নিচের কোনটি ভৌত পরিবর্তন। এইখানে আমরা যদি মোমের দহনটা দেখি তাহলে মোমের দহন শেষে কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প তৈরি হয়, এবং মোমের যে বৈশিষ্ট্য, কার্বন ডাই অক্সাইড এবং পানির যে রাসায়নিক বৈশিষ্ট্য বা ধর্ম তার মধ্যে পার্থক্য আছে। তাই কমপ্লিটলি এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। কারণ রাসায়নিক পরিবর্তন আমরা এটাই বলে থাকি যে রাসায়নিক ধর্মে চেঞ্জ আসবে। আবার আমরা যদি পানির তড়িৎ বিশ্লেষণ দেখি, পানির তড়িৎ বিশ্লেষণ শেষে আমরা জানি হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস তৈরি হয়। এখন পানির তড়িৎ বিশ্লেষণ শেষে যে হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস তৈরি হয় সেটার সাথে পানির যে রাসায়নিক বৈশিষ্ট্যগুলো বা ধর্মগুলো থাকে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। তাই এটাও একটা রাসায়নিক পরিবর্তন। লোহা, যার সংকেত বা প্রতীক হচ্ছে Fe, বাট যখন লোহায় মরিচা পড়ে তখন সেটা হয়ে যায় ফেরিক অক্সাইড। অ্যাজ এ রেজাল্ট দুইজনের ধর্মে, রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়। তাই এটিও একটি রাসায়নিক পরিবর্তন। বাদ থাকে পানি ও চিনির দ্রবণ, এটি হচ্ছে গিয়ে একটি ভৌত পরিবর্তন। ধরো আমি যদি এখানে পানি থাকে তার মধ্যে যদি আমি চিনি ঢালি দেই, মানে চিনি ফেলে দেই, চিনিগুলোকে চাইলে আমি আবার পানি থেকে আলাদা করতে পারবো দ্রবীভূত হওয়ার পূর্বেই। সো এই ক্ষেত্রে এটি হচ্ছে গিয়ে একটি, বা আমি যদি আবার দ্রবীভূত হওয়ার পর যদি তাপ দেই তাহলে নিচে তলা হিসেবে আমরা তো আবার চিনি পেয়ে যাব। সো দ্যাট ইজ ওয়াই এটি হচ্ছে কি একটা ভৌত পরিবর্তন। হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে, এটি কোন ধরনের বিক্রিয়া? এটি একটি উভমুখী বিক্রিয়া। দেখো হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করেছে। একই সাথে এই হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করে। এই দুইটা কাজ যখন একই সাথে চলতে থাকে, একই হারে চলতে থাকে, তখন সেটাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলতে থাকি। বাট যদি একই হারে না হয়ে জাস্ট যে কোনো ভাবেই হয়, বাট দুইটা একই সাথে হয়, একই সাথে হয় বলতে এরা দুইজন মিলে এটাকে তৈরি করতেছে,
ঠিক আছে, এই যে এটা আর এটা মিলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে, আবার এটা ভেঙে একই সাথে এটাও তৈরি করতেছে। যখন এই দুইটা কাজই একই চলমান থাকে তখন সেটা হচ্ছে আমরা সেটাকে উভমুখী বিক্রিয়া বলি। খোলা পাত্রে চুনা পাথরকে উচ্চ তাপে উত্তপ্ত করলে চুন, ক্যালসিয়াম, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটি কিরূপ? দেখো, চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটাকে তুমি যদি উচ্চ তাপে উত্তপ্ত করো তাহলে এই যে চুন তৈরি হইলো তার সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে। এই যে খোলা পাত্রে হওয়ার কারণে বানানটা ভুল আছে। খোলা পাত্রে মানে কি, এটা খোলা পাত্রে আছে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস তাই এটা উড়ে চলে যাবে। অ্যাজ এ রেজাল্ট ক্যালসিয়াম অক্সাইড এখানে একা পড়ে থাকবে, তাই তার পক্ষে সম্ভব না একা আবার এটা তৈরি করা। দ্যাট ইজ ওয়াই খোলা পাত্রে এই বিক্রিয়াটা একমুখী হয়, শুধু এইটা ভেঙে এইটাই তৈরি হবে, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উড়ে চলে গেছে। বাট এটা যদি বদ্ধ পাত্রে হইতো তাহলে যে জিনিসটা হইতো, কার্বন ডাইঅক্সাইড এখানে থেকে যাইতো, কারণ যেহেতু বদ্ধ পাত্রে সে উড়ে যাইতে পারতেছে না, তাই এই দুইজন মিলে আবার এটা তৈরি করতে পারতো। সেই ক্ষেত্রে এটা একটা উভমুখী বিক্রিয়া হইতো। বদ্ধ পাত্রে এটা একটা উভমুখী বিক্রিয়া, বাট খোলা পাত্রে এটা একটা একমুখী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ডেল এইচ এর মান হবে ধনাত্মক। আমরা যদি একটা উদাহরণ দেখি, নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি, অক্সাইড তৈরি করে, নাইট্রিক অক্সাইড তৈরি করে। আমরা তাপহারী বিক্রিয়াতে এখানে মাইনাস দেখতে পাবো, হ্যাঁ, যে এখানে -180 কিলোজুল এইভাবে লিখে, আবার অনেকে এইভাবে লিখে। সেক্ষেত্রে ডেল এইচ হবে কত? +180 কিলো জুল। সো এটা হবে ধনাত্মক। বাট তাপ উৎপাদনের ক্ষেত্রে কি হয়? তাপ উৎপাদনের ক্ষেত্রে যেমন এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে 3 হবে, আমরা সমতাকরণ করে দিচ্ছি, +92 কিলো জুল। আর আমরা যদি ডেল এইচ দিয়ে লিখি সেক্ষেত্রে হবে -কিলোজুল, -92 কিলোজুল। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমার ডেল এইচ হয় ঋণাত্মক, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ হয় ধনাত্মক। দ্যাটস ইট। নিচের কোনটি জারক পদার্থ? এখানে অক্সিজেন ইলেকট্রন নিতে পারে। দেখো, ইলেকট্রন ছাড়ন মানে হচ্ছে গিয়ে জারণ। যে ছাড়ে সে হচ্ছে গিয়ে বিজারক। বিজারক অন্যকে বিজারিত করে, যেমন টিচার অন্যকে টিচিং করায়, বিচারক অন্যের বিচার করে, তেমনি বিজারক অন্যকে বিজারিত করে। সো যে কোনো একটা দিয়ে মনে রাখো, পরে তুমি উল্টাভাবে জারকেরটা, জারণের মানে বিজারণেরটা এমনি মনে রাখতে পারবা। যেমন ইলেকট্রন ছাড়ন মানে হচ্ছে গিয়ে জারণ, তার মানে ইলেকট্রন গ্রহণ বিজারণ। যে ছাড়ে সে বিজারক, তার মানে যে গ্রহণ করে সে জারক। বিজারক অন্যকে বিজারিত করে, তার মানে জারক অন্যকে জারিত করে। এই যে একটা দিয়ে মনে রাখলে তুমি উল্টাভাবে অন্যটাও মনে রাখতে পারবা। বাট দুইটা একসাথে মনে রাখার চেষ্টা করলে অনেক ক্ষেত্রে কনফিউশনে ভুলে যাবা, কারণ শব্দগুলো কাছাকাছি। সো এটা খেয়াল রাখবা। সো এখানে আমাদের উত্তর হচ্ছে গিয়ে অক্সিজেন। তারপরে কোনটি বিজারক? এইখানে আমাদের দেওয়া আছে যে ক্লোরিন, অক্সিজেন, কার্বন আর হচ্ছে কি, সো এখানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতে হবে। তারপরে আচ্ছা, এইখানে জারক হচ্ছে ইলেকট্রন রিসিভ করবে, যে এখানে প্রত্যেকটা রিসিভ করার মতো, সেটা অক্সিজেন। এখানে অ্যান্সারটা হবে অক্সিজেন। দেখো, কোনটি বিজারক? ক্লোরিন। কোনটি? এখানে হচ্ছে গিয়ে অক্সিজেন, তারপরে কার্বন, সালফার, এরা সবাই ইলেকট্রন গ্রহণ করে। তো যারা গ্রহণ করে, আমরা একটু কি পড়েছি, যে গ্রহণ করে সেটা হচ্ছে গিয়ে কি বিজারণ, কিন্তু যে গ্রহণ করে সে হচ্ছে গিয়ে জারক। গ্রহণ করার প্রক্রিয়াটা বিজারণ, বাট যে গ্রহণ করে সে জারক।